গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি ফাল্গুনী মুখোপাধ্যায় লেখা একটি বিখ্যাত উপন্যাস চিতা বনহিমান। আজ শোনাব উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। আরেকটি কথা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই এই গল্পের শেষ পর্বের কমেন্ট বক্সে বুক রিভিউর মতো ছোট্ট করে লিখে জানাবেন। কিন্তু শুরু করছি চিতা বনহিমান গল্পের সপ্তম অর্থাৎ শেষ পর্ব। বিকেলে সুসজ্জিতা তপতি অপেক্ষা করিতেছিল। তপন আসিতেই তাহাকে পাশে বসাইয়া সং গাড়ি চালাইয়া চলিল। মুখখানি তাহার হাসিতে দীপ্ত হইয়া উঠিয়াছে, রঞ্জিত হইয়া গিয়াছে তাহার অন্তর আজ প্রেমের রক্তিমায়। যথাযোগ্য সংবর্ধনার সহিত তপন ও তপতিকে বসানো হইল। তপন ভাবিতেছে তাহাকে এভাবে এখানে লইয়া আসিবার কি কারণ থাকিতে পারে তপতির পক্ষে। তপতিকে আজ এতকাল পরে তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিল নাকি? না, লোকের কথা বলা বন্ধ করিবার জন্য তপতি এই খেলা খেলিতেছে। আপনার প্রয়োজন সিদ্ধ করিবার জন্য তপতির মতো মেয়ে সবই করতে পারে, কিন্তু তপতির অদ্যকার আচরণ অত্যন্ত আন্তরিক। তপন নীরবে ভাবিতে লাগিল। একটি মেয়ে বলিল, আপনি নিরামিষ খান, এখানে অসুবিধা হবে না তো? না, কিছু না, মাংস ছুলে আমার জাত যায় না। তাহলে খান না কেন? গোড়া তো আপনি নন দেখছি। অনেকগুলো কারণ আছে না খাবার, তার মধ্যে বৈজ্ঞানিক কারণটা হচ্ছে বহু যুগ ধরে সিদ্ধ করা খাদ্য খেয়ে আর শাকসবজি খেয়ে মানুষের পাকস্থলী বেশি মাংস খাবার যোগ্যতা হারিয়েছে। যে কোনো মাংসাশী জন্তুর পাকস্থলীর সঙ্গে মানুষের পাকস্থলীর তুলনা করলেই সেটা বোঝা যাবে। অন্য কারণটা কি? পৃথিবীতে ফলমূল শস্যের তো অভাব নেই, মাংস খাওয়া নিষ্প্রয়োজন। অন্তত আমাদের গরম দেশে অলস কর্মজীবনে দরকার হয় না মাংস খাবার। মাংস কিন্তু শরীরে শক্তি সঞ্চার করে। ওটা ভুল ধারণা। ঘোড়ার থেকে বেশি শক্তি নেই বাঘের। থাবা থাকলে ঘোড়ার সঙ্গে যুদ্ধে বাঘ নিশ্চয়ই হেরে যেত। ঘোড়া মাংস খায় না। তপনের যুক্তির উৎকৃষ্টতা সকলকে আকৃষ্ট করল। মেয়েটি বলিল, আরও কোনো কারণ আছে কি আপনার মাংস না খাবার? হ্যাঁ, মনের সাত্ত্বিকতা এতে ক্ষুণ্ণ হয়। মনকে যারা লালন করতে চায় মানুষের মতো করে, এই উষ্ণ দেশে তাদের মাংস না খাওয়াই উচিত। পার্থিব চিন্তার ধারা হয়তো ওতে বিকৃত না হতে পারে, কিন্তু পৃথিবীর ওপারের বিষয় চিন্তা করে এমন লোকের অভাব নেই। আলোচনাটা গম্ভীর হইয়া উঠিতেছে। তরল করিবার জন্য একজন কহিল, আপনি এতকাল আমাদের কাছে আসেননি কেন বলুন তো? ভয়ে? অপরাধটা তপতিরই। সে তপনকে লইয়া আসিবার জন্য কোনোদিন আগ্রহ প্রকাশ করে নাই। তপন কি বলে শুনিবার জন্য সে উৎসুক হইয়া উঠিল। তপন হাসিয়া উত্তর দিল, অত্যন্ত বেমানান ঠেকবে বলে। পলাশফুল বনেই থাকে, মার্কেটের কাচের ঘরে ওকে মানায় না। কথাটায় তপনের বিনয় আতিশায্যের সহিত তীক্ষ্ণ ব্যঙ্গ মিশিয়া আছে। আমরা বুঝি কাচের ঘরে থাকি, আমাদের এমনি অসম্মান করবেন নাকি আপনি? মেয়েটি বলল, ওই ভয় তো আসি না। আপনাদের সম্মান এবং অসম্মানের দেওয়ালগুলো এত ঠুনকো যে ঢুকতে ভয় করে। অতি সাবধানে টেলিফো করে বলতে হয়, 4 ডজন গোলাপ, 2 ডজন ক্রিসান্থিমাম, 5 ডজন কসমস। তপনের বলার ভঙ্গিতে অনেকে হাসিয়া উঠিল, কিন্তু যে মেয়েটি অসম্মানের কথা তুলিয়াছিল সে বলিল বিদ্রুপ করিয়া, আর বনে গিয়ে আপনার ঘাড় মোটকে আনতে হয় কেমন? তপন নিঃশব্দে হাসিল। মেয়েটি পুনরায় বলিল, আমরা যে কাচের ঘরে সাজানো ফুল সেটা আপনি প্রমাণ করুন, নইলে ছাড়ছি না। না ছাড়লে অসুবিধা হবে না, কাচের ঘরে ঢুকতে স্বাদ হয় মাঝে মাঝে। তাহলে এবার ঢুকে পড়লেন কেমন? মেয়েটি তপনকে ঠকায় আছে। আমায় ঢুকবার অনুমতি দিয়ে এবার কিন্তু আপনি প্রমাণ করলেন যে এটা কাচের ঘর। তপন হাসিল। মেয়েটি আপনার বাক্যজালে জড়িত হইয়া এমন নির্বোধের মতো ঠকিয়া গেল দেখিয়া সকলেই বলিল, যা যা, কথা কইতে জানিস নে। লজ্জিত হইয়া মেয়েটিও হাসিতে লাগিল। তপতির অন্তর আনন্দে শিহরিয়া উঠিতেছে। এই তপন তাহার স্বামী,
যাহার সহিত কথায় পাল্লা দিতে পারে এমন মেয়ে এখানে একটিও নেই। মিস্টার অধিকারী এবং মিস্টার বোস আসিয়া দর্শন দিলেন তপনের আসনের পার্শ্বে। মিস্টার বোস ব্যঙ্গ করিয়া বলিয়া উঠিলেন, পুজোর সঙ্গে পার্টির মিক্সচারের ঋষিসূত্রটা কি তপনবাবু? কিছুমাত্র ইতস্তত না করিয়া তপন উত্তর দিল, মোগলের সঙ্গে খানা খাওয়া। মিস্টার বোসকে পরাজিত দেখিয়া মিস্টার অধিকারী আরম্ভ করিলেন, টিকির মাহাত্ম্যটা একটু বর্ণনা করবেন তপনবাবু, আপনার পাঁচালি থেকে? সদা হাস্যময় তপন তৎক্ষণাৎ আরম্ভ করিল, টিকিরও মাহাত্ম্য কথা করিব বর্ণন, অবধান কর সব টিকিহীন জন, টিকিটি রাখিবে যে বা জয় হবে তার, টিকি না থাকায় হারে জজ ব্যারিস্টার। কহিল টিকির কথা বেচারা তপন, টিকিতে বাঁধিয়া নিও রমণীর মন। হাহা করিয়া তরুণী দল কলহাস্যে সভা মুখরিত করিয়া তুলিল। মিস্টার অধিকারী ও মিস্টার বোস রোষে ফুলিয়া উঠিতেছিলেন। মিস্টার বোস কহিলেন, অত উৎফুল্ল হবেন না, ইংরেজিতে একটা কথা আছে, ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস। মিস্টার বোস থামিলেন। ক্রোধে তপতের দুই চক্ষু জ্বলিয়া উঠিতেছে। তাহার স্বামীকে তাহারই সম্মুখে ইহারা ফুল বলিবে, এবং তাহা তাহারই জন্য? কিন্তু তপন জবাব দিল, দেবদূতরা বেশি সাবধানী, তাদের পথ গোনাগাথার গলিতে, আর বোকাদের পথ দরাজ বড় রাস্তা। তাই এসব ব্যাপারে বোকারাই জয়ী হয় চিরদিন। জয়ী না হলেও তারা মরতে পিছয় না। চালাক দেবদূতদের মতো লাভ আর লোকসান খতিয়ে দেখবার বুদ্ধি তাদের নেই। মুখের মতো জবাব হইয়া গিয়াছে। নির্ভীক তপন নিঃসংকোচে নিজেকে বোকা মানিয়া লইয়াই যাহা জবাব দিল, তরুণী দল তাহার প্রশংসা না করিয়াই পারে না। জনৈকা মহিলা কহিলেন, আপনি বোকা, চালাককে তবে? যাদের লাখ চা চকোলেট আর চপ খেয়ে দিনে দিনে ফুলে ওঠে। তপন উত্তর দিল। কথাটার মধ্যে যে হুল ছিল তাহার বিষ তপতিকে পর্যন্ত কুণ্ঠিত করিয়া দিল। মিস্টার অধিকারী দাঁড়াইয়া উঠিলেন, বলিলেন, আপনি আর আমাদের চা চপ খেতে ডাকবেন না তপতী দেবী, উনি সইতে পারেন না বোঝা যাচ্ছে। তপতি অত্যন্ত লজ্জিত হইয়া বলিল, হ্যাঁ, আমি বড্ড লজ্জা পেলাম মিস্টার অধিকারী, আমি আপনাদের কাছে মাপ চাইছি এর জন্য। তপতি হাত জোর করিল। যেন কোনো মহার্ঘ বস্তু লাভ করিয়াছে, তপন এমনিভাবে হাসিয়া উঠিল, বলিল, আমিও মাপ চাইছি মিস্টার অধিকারী, কিন্তু রসিকতা করে আঘাত করতে এলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকা উচিত। এই কথা আমাদের বোকার অভিধানে লেখে। আর আমি শুধু প্রমাণ করে দিলাম যে বোকা অসুররা মাঝে মাঝে জয়লাভ করলেও স্বর্গরাজ্য পরিণামে দেবতাদেরই, কারণ বোকা অসুররা সেটা রক্ষা করতে পারে না। একথা জেনেও তারা স্বর্গরাজ্য লাভের জন্য হাত বাড়ায়। বোকা কি না তাই, স্বর্গ কিন্তু দেবতাদের পথ তাকিয়ে থাকে। মিস্টার অধিকারী ও মিস্টার বোস খুশি হইয়া উঠিয়াছেন তপতির সহানুভূতি পাইয়া। তপন বলিয়া চলিয়াছে তখনও, আপনারা আমার এই ইচ্ছাকৃত অপরাধটা ক্ষমা না করলেও জয়ী আপনারাই। তপনকে বলিতে চাহিতেছে ঠিক বুঝিতে না পারিয়া মিস্টার অধিকারী ও মিস্টার বোস তাকাইয়া রহিলেন। তপতি কিন্তু অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। কেন সে মরতে সহানুভূতি দেখাইতে গেল? মিস্টার অধিকারীরা চটিলে তাহার কি বহিয়া যাইবে? কিছু একটা বলা উচিত ভাবিয়া সে বলিল, খাওয়ার খোটা দেওয়া খুব অন্যায়। তপন কহিল, চা চপ খাদকদের চালাকাল লাকি বলায় কোনো ব্যক্তিকে খোটা দেওয়া হয় আমার ধারণা ছিল না। অন্য ক্ষেত্রে হয়তো কথাটা দোষের নয়, এক্ষেত্রে অত্যন্ত অভদ্র শোনাচ্ছে। তপন নির্বিকার চিত্তে তপতির কথার উত্তরে মিস্টার অধিকারীকে হাসিয়া কহিলেন, ভদ্র তো আমি নই মিস্টার অধিকারী, বুদ্ধিও নেই। আমার কথাটা তো আপনাদের সুবুদ্ধি হেসেই উড়িয়ে দিতে পারত। একটি তরুণী বলিল, রিয়েলি রসিকতা করতে এসে রাগ করা চলে না। আপনারা ফুল বলায় উনি কত সুন্দর করে জবাব দিলেন, আর উনি এমন কিছুই বলেননি যাতে আপনাদের চটে যাওয়া চলে। মিস্টার অধিকারী এতক্ষণে বুঝিলেন চটিয়া যাওয়া তাহার অন্যায় হইয়াছে। কহিলেন, আপনাকে এরকম কথা বললে আপনি কি করতেন? তপন বলিল, আমার বোকা বুদ্ধিতে চার চপ বেশি করে খেয়ে লাকি হতাম।
তপনের মুখের ভাব ও কথার ভঙ্গিতে সকলে হাসিয়া উঠিল। মিস্টার বোস কহিলেন, আচ্ছা যেতে দিন, আসুন চাই খাওয়া যাক আরেক কাপ। একটি মেয়ে বলিল, তাহলে আপনি সত্যি চালাক হতে চান? মিস্টার অধিকারী মুখখানে তখনও গম্ভীর ছিল, বলিলেন, দিন, খেয়েছি কিন্তু। তপন হাসিয়া কহিল, কিছু কিন্তু না অধিকারী, অধিকন্তটা অনেক সময় আরাম দেয়। যেমন ধরুন চশমার উপর সানগ্লাস, চিবুকের নিচে নেকটাই, পাঞ্জাবির উপর চাদর, চামড়ার উপর উল্কি, চায়ের উপর চাঁদমুখ। হাসিতেছে সকলেই। মিস্টার অধিকারীও আর না হাসিয়া পারিলেন না। স্মিতমুখে কহিলেন, রিয়েলি বাংলা ভাষাটা আপনার আশ্চর্য রকম আয়ত্তে। মিস্টার বোস কহিলেন, কিন্তু উনি আমাদের বন্ধু হতে চান না, সো সরি। সার্টেনলি হি উইল বি, নইলে আমরা ওকে ছাড়ব না, মিস্টার অধিকারী কহিলেন। তপতে নীরবে চা খাইতেছে। ইচ্ছা করিয়া যে কঠিন পরিস্থিতির সে সৃষ্টি করিয়াছিল, তাহা হইতে সে মুক্তিলাভ করিল এতক্ষণে। তপতির মনে এখনও ইহারা যথেষ্ট প্রভাব বিস্তার করিয়া আছে। তপন বুঝিল, ইহাদের এতটুকু অসম্মান আজও তপতি সহিতে পারে না। আর তপনের বেলায়, আমাকে এবার যেতে হবে, অনুগ্রহ করে অনুমতি দিন। তপন আবেদন করিল, না 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 না, ভারী সুন্দর লাগছে আপনার কথা, এখনই কেন যাবেন? তরুণী দল তপনকে ছাড়িতে চাহে না। মিস্টার অধিকারী ও মিস্টার বোস ঈর্ষাপরায়ণ হইয়া উঠিতেছেন। তাহাদিগকে অসম্মান করিয়াই লোকটা তরুণী মহলে খাতির জমাইয়া ফেলিতেছে। মিস্টার বোস কহিলেন, কারো কথায় ওর নীতি বদলায় না শুনেছি, অনুরোধ বৃথা। মিস্টার অধিকারীও কথাটায় সায় দিয়া কহিলেন, কাজের মানুষদের আটকাতে নেই। তরুণীদের একজন চটিয়া বলিল, আপনারা চান যে উনি চলে যান, নয়? রাগটা সামলাইয়া গিয়া মিস্টার বোস ও মিস্টার অধিকারী চুপ হইয়া গেলেন। সমস্ত অবস্থাকে সামলাইবার জন্য তপতি কহিল, না রে, কাজ আছে, যাই আমরা। তুই থামতো তপি, ওকে এতকাল কিসের জন্য লুকিয়ে রেখেছিলি বল? তপতি কোনো উত্তর দিবার পূর্বেই তপন হাসিয়া কহিল, অচল টাকা বার করা বোকামি, লুকিয়ে রাখতে হয়, নিতান্ত ফেলে দিতে না পারলে। তপন উঠিল। তপতির মন আচ্ছন্ন করিয়া ধনিয়া উঠিল বেদনার সুর। তপনকে সে অচল টাকায় মনে করিয়াছে, বারংবার আঘাত করিয়াছে হাতুড়ি দিয়া, নখের কোণায় বাজাইয়া দেখে নাই। গাড়ি চলিতে চলিতে তপন একটা কথাও বলিতেছে না। তপতির মন বিষাদ সাগরে ডুবিয়া যাইতেছে। কেন সে মিস্টার অধিকারীদের সহানুভূতি দেখাইতে গেল? যে কোনো অবস্থায় বিপর্যয়কে অনায়াসে আয়ত্তা নিবার শক্তি যে তপনের অসাধারণ, ইহা তপতি আজ ভালো করিয়া বুঝিয়াছে। তপন নিজেই তো সমস্ত সামলাইয়া লইল, বরং রসিকতা করিতে আসিয়া চটিয়া যাওয়ার জন্য মিস্টার অধিকারী লজ্জায় পাইলেন। কিন্তু তপন কি ভাবিতেছে তপতির সম্বন্ধে? হয়তো ভাবিতেছে তপতি আজও ইহাদের জন্য তপনকে অভদ্র বলে। এখনও তপতি উহাদের অসম্মান সহিতে পারে না। তপতির মাথা ঠুকিয়া মরিতে ইচ্ছে করিতে লাগিল, কিন্তু এখন আর উপায় নাই। গেটে গাড়িটা ঠুকাই দিয়া তপন পুনরায় বাহির হইয়া গেল। প্রেম যখন অন্তরে সত্য সত্যই জাগিয়া ওঠে, তখন অনেক কথাই বলি বলি করিয়া বলা হয় না। সমস্ত রাত্রি তপতি জাগিয়া রহিয়াছে। এতটা সময় চলিয়া গেল, অথচ কিছুই তাহার বলা হইল না তপনকে। কতবার তপতি ভাবিল, ওই তো ও ঘরে তপন ঘুমাইতেছে, তপতিকে ডাকিলেই পারে। কিন্তু লজ্জায় পা চলিতেছে না। এত কাণ্ডের পর তপতি আজ কি করিয়া তপনকে ভালোবাসার কথা বলিবে? পিঞ্জরাবদ্ধ পাখির ন্যায় তাহার অন্তরাত্মা কাঁদিয়া ফিরিতেছে। তপতি আপনাকে নিঃশেষে তপনের কাছে মুক্ত করিয়া দিবার কোনো পথই খুঁজিয়া পাইতেছে না। তপন যদি তাহাকে তাড়াইয়া দেয়, যদি বলে, কেন এ ছলনা করিতে আসিয়াছ? তপতি সে অপমানও সহ্য করিতে পারে, কিন্তু তপন হয়তো কিছুই বলিবে না, নীরবে শুনিবে এবং নির্লিপ্তের মতো চলিয়া যাইবে। তথাপি তপতি একবার চেষ্টা করিবেই। রাত্রে আর উঠাইবার কাজ নেই, ঘুমাক, সকালে সময় পাওয়া যাইবে নিশ্চয়ই।
প্রত্যুষে স্নান সারিয়া তপতি গিয়া দাঁড়াইল খাইবার ঘরে। মাও আসিলেন। তপনের জন্য খাবার প্রস্তুত করিতে হইবে। কাল পার্টিতে তপনকে দেখে সবাই কি বলল রে খুকি? মাতার প্রশ্নের উত্তরে তপতি হাসি মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর বলিল, সবাই খুব ভালো বলল। মা মধুর হাসিয়া বলিলেন, আমার কথা ঠিক তো? দেখ এবার। তপতি কিছু বলিল না, হাসি মুখে লুচি বেলিতে লাগিল। তপন আসিয়া ঢুকিল। এত সকালে আসিবে মা তাহা ভাবেন নাই। বলিলেন, 8টা ট্রেন বাবা, এত তাড়া কেন তোমার? 6টা তো বাজল, 7টায় বেরোবো মা। খাবো, কাপড় পরব, 1 ঘন্টা তো সময় দিন। তপন খাইতে বসিল। তাহার ললাটের ত্রিপুণ্ড রেখায় আজ রক্তচন্দনের আভা, পরনে ক্ষম্য বস্ত্র, গলায় উত্তরীয়। তপতি বিমুগ্ধ বিস্ময়ে চাহিয়া রহিল এই অসাধারণ পবিত্রতার দিকে। তপন কথা বলিতেছে না দেখিয়া মা কহিলেন, পৌঁছে চিঠি দিও বাবা, ভুলো না যেন। না মা, চিঠি দেব পৌঁছেই। খুকি তো স্টেশন যাচ্ছিস সি অফ করতে? না মা, ও কি জন্য কষ্ট করে যাবে? ফিরতে বেলা হয়ে যাবে অনর্থক। তাছাড়া আমি ট্যাক্সিতে যাচ্ছি, বাড়ির গাড়ি নিলাম না, বলিয়া যাইতে লাগিল। তপতি কিছুই বলিতে পারিল না। বাকি যাহা বলিবার তপতি বলিবে ভাবিয়া মা আর কিছু বলিলেন না। তপন নীরবে খাইয়া উঠিয়া গেলে মা তপতিকে চা ও খাবার দিয়া বলিলেন, সুটকেসগুলো গুছিয়ে দিয়েছিস? দারুণ মানসিক উত্তেজনায় তপতির সে কথা মনেই ছিল না। যাচ্ছি বলিয়া তপতি তাড়াতাড়ি খাইয়া তপনের ঘরে আসিল। সুটকেস গোছানো এবং চাবিবদ্ধ রহিয়াছে। তপনের কাপড় পরাও হইয়া গিয়াছে। একটা চাকর তাহার জুতার ফিতা বাঁধিয়া দিল। অন্য একজন সুটকেস 2টি গাড়িতে লইয়া গেল। তপনও বাহিরে যাইতেছে। সম্মুখে তপতিকে দেখিয়া বলিল, আচ্ছা চললাম, নমস্কার। তপন চলিয়া গেল মাকে প্রণাম করিতে। পরে মিস্টার চ্যাটার্জিকেও প্রণাম করিল এবং নিচে নামিয়া গেল। সম্বিতলব্ধ তপতি ছুটিয়া নিচে আসিবার পূর্বেই তপনের গাড়ি ছাড়িয়া দিয়াছে। কিছুই বলা হইল না। না, বলিতেই হইবে। তপতি তৎক্ষণাৎ একখানা গাড়ি আনাইয়া স্টেশনে ছুটিল। ট্রেন ছাড়িতে মাত্র কয়েক মিনিট বিলম্ব আছে। তপতি ছুটিতে ছুটিতে গিয়া প্ল্যাটফর্মে ঢুকিয়া দেখিল বোনটির হাত ধরিয়া তপন দাঁড়াইয়া আছে। মনটা তাহার দ্বিধাগ্রস্ত হইয়া উঠিল ক্ষণিকের জন্য। কিন্তু সবলে সমস্ত দৌর্বল্য ছাড়িয়া ফেলিয়া তপতি নিকটে আসিয়া দাঁড়াইল। মেয়েটা কাঁদিতেছে, উদ্বেল আকুল হইয়া কাঁদিতেছে। তপন বলিতেছে তাহাকে, লক্ষ্মী বোনটি, এমন করে কাঁদে না। যাও, স্বামীর কাছে যাও। স্বামীর চেয়ে বড় বস্তু নারী জীবনে আর কিছু নেই। এ কথা তোকে আমি আজন্ম শিখে এসেছি। ওরে, ধর ওকে। একটি সুন্দর যুবক আগায় আসিল। মেয়েটা কিছুতেই তপনকে ছাড়িতেছে না, হু হু করিয়া কাঁদিতেছে। তপন তাহার মাথায় হাত রাখিয়া কহিল, ছি মীরা, এতকালে শিক্ষা আমার সব পণ্ড করে দিবি তুই? চুপ কর, আয় ওঠ, ধরিত্রীর মতো সহিষ্ণু হোস, আকাশের মতো উদার হোস, সূর্যালোকের মতো পবিত্র থাকিস। গাড়ি ছাড়িতেছে। তপন পাদানিতে উঠিয়া পড়িল। চোখের জলে কিছু দেখিতে পাইতেছে না। তথাপি মেয়েটা তাকাইয়া আছে অপশ্রিয়মান গাড়িটার দিকে। তপতি যে এত কাছে দাঁড়াইয়া আছে, উহাকে কেহ দেখিলই না। তপন এ মুখে ফিরে নাই, আর ইহারা তপতিকে চেনে না। কিন্তু কেন ও এত কাঁদিতেছে? মাদ্রাজ গেল, কয়েকদিন পরে ফিরিয়া আসিবে, তাহার জন্য এত কান্নার বাড়াবাড়ি কেন? তপতি বিস্মিত ও ব্যাকুল হইয়া উঠিল। কি গভীর কারণ থাকতে পারে ওই কান্নার? ধীরে ধীরে সরিয়া আসিয়া সে সহানুভূতি জানাইতে মীরার হাতটা ধরিতে গেল। চমকাইয়া মীরা কহিল, কে আপনি? তৎক্ষণাৎ তপতির মুখের পানে তাকাইয়া বলিল, ও, লজ্জা করে না আমায় ছুতে? হাতখানা মীরা টানিয়া লইল। তাহার স্বামী বলিল, ছি ছি, ওরকম করে বলতে আছে?
মীরা সরসে গর্জিয়া উঠিল। জুতোর ঠোক্করে নাক ভেঙে দেব না? দাদাকে আমার দেশান্তরি করে দিল, আবার লাভারের দেওয়া আংটি হাতে পরে সিএফ করতে এসেছে। চলো চলো, ওর মুখ দেখলে গঙ্গা নাইতে হয়। মীরা তৎক্ষণাৎ স্বামীর হাত ধরিয়া টানিয়া লইয়া চলিয়া গেল। যে কথা কেহ কোনোদিন বলে নাই, বলিবার কল্পনা পর্যন্ত করিতে পারে না, মীরা তাহাই বলিয়া গিয়াছে। তপতের সমস্ত আভিজাত্য, সমস্ত অহংকার ধরার ধুলায় লুটাইয়া দিয়ে গেল। লাভারের দাও আংটি হাতে পরে তপতে শিহরিয়া আপনার বাম হাতের অনামিকার দিকে চাহিল। মিস্টার অধিকারীর প্রদত্ত আংটির হীরকখণ্ডটি জলজল করিতেছে জ্বলন্ত অঙ্গারের মতো। আপনার অজ্ঞাতসারেই তপতে আংটি খুলিয়া ফেলিল। তপন যাহা কোনোদিন বলে নাই, মীরা তাহাই নিতান্ত সহজে বলিয়া দিল। বিরুদ্ধে তপতের কিছু বলিবার নাই। আজ দীর্ঘ 5 মাস সে ওই আংটি পরিয়া আছে। তপতির চরিত্রের বিরুদ্ধে ওই জ্বলন্ত জাগ্রত প্রমাণকে লুপ্ত করিবার শক্তি আজ আর কাহারও নাই। মৃত্যু পাণ্ডুর তপতি আসিয়া গাড়িতে উঠিল। ওর বোনের ঠিকানাটা তুমি জানো মা? তপতি মাকে প্রশ্ন করিল। না রে, কেন, তুই জানিস নে? দেখিসনি তাকে তুই? মা প্রতি প্রশ্ন করিলেন। দেখেছি সেদিন স্টেশনে, কিন্তু ঠিকানা জানবার আগে চলে গেল। বড্ড অন্যায় হয়ে গেছে মা, ওকে একদিন তোর গিয়ে আনা উচিত ছিল। তুমিও তো বলনি মা, আজ বলছো অন্যায় হয়েছে। তপতির কণ্ঠস্বর ব্যথা করুণ শুনাইতেছে। স্বামী বিরহ বিধুরা কন্যার কথা শুনিয়া মা সস্নেহে বলিলেন, তপন ফিরে এলে যাবে একদিন, আজ বোধহয় তার চিঠি পাবি তুই। বিষণ্ণা তপতি বিশুষ্ক মুখে চলিয়া গেল। সে চিঠি পাইবে, এত বড় ভাগ্য সে অর্জন করে নাই আজও। এই দীর্ঘ 7 দিন প্রতিটি মুহূর্ত তপতির অন্তর ধ্যান করিয়াছে তপনের মূর্তি। কিন্তু তাহার অত্যন্ত দেরি হইয়া গিয়াছে। শুধু দেরি হইলে হয়তো ক্ষতি হইত না। তপতির অন্তঃসারশূন্য অহংকার তপনকে বিদীর্ণ করিয়া দিয়াছে, বিচ্ছিন্ন করিয়া দিয়াছে তপতির অন্তর হইতে তাহার অন্তরতমকে। ভাবিয়া ভাবিয়া তপতি ক্লান্ত হইয়া পড়িতেছে। তাহার পুণ্যশ্লোক ঠাকুরদা যেন তাহাকে চোখ রাঙাইয়া বলেন, এত শেখালাম খুকি, সব পণ্ড করে দিলি। কিন্তু কেন সে এত ভাবিতেছে? তপন তো কয়েকদিন পরে ফিরিয়া আসিবে। মীরা বলিয়াছে তাহাকে অত্যন্ত কুৎসিত কথা, কিন্তু তপন তো কোনোদিন কিছু বলে নাই। যেদিন সে মিস্টার ব্যানার্জির কোলে শুইয়া তপনের কাছে মুক্তি ভিক্ষা চাহিয়াছিল, সেদিন, হ্যাঁ, সেদিন কিন্তু তপন অসহ্য বেদনায় লুটাইয়া পড়িয়াছিল। সময় আর কাটিতে চাহে না, কতক্ষণে ডাক আসিবে। তপতে জানে তপন তাহাকে চিঠি লিখিবে না, কিন্তু মার পত্রে খবরটা জানা যাইবে। অত দূর রাস্তা, ইন্টার ক্লাসে গিয়েছে, ভালোই ভালোই পৌঁছালেই ভালো। মা ডাকিলেন, আয় খুকি, চিঠি এসেছে, পড়। তপতি পড়িল, মা, আপনার শ্রী চরণ আশীর্বাদে নিরাপদে এসে পৌঁছেছি। আছি সমুদ্রের কিনারে। এ নীর কালই ছাড়তে হবে। গতরাত্রে শুনেছি সাগরের অশান্ত কল্লোল। মনে হচ্ছিল দুহিতা ভারতের দুর্দশায় বিগলিত হৃদয় মহাসিন্ধুর আর্তনাদ বুঝি আর থামবে না। আমার কোটি কোটি প্রণাম জানবেন। ইতি তপন। সামান্য কয়েকটি লাইন মাত্র, কিন্তু তপতির মনে হইল দুহিতা ভারতের দুর্দশায় বুঝি কোনো হৃদয় সমুদ্র ক্রন্দনে উদ্বেলিত হইয়া উঠিয়াছে। মাকে চিঠিখানা ফিরাইয়া দেয়া তপতি আসিয়া বিছানায় লুটাইয়া পড়িল। বিকেলে ঝি আসিয়া সংবাদ দিল, মিস্টার ব্যানার্জি, মিস্টার বোস, মিস্টার অধিকারী ইত্যাদি সব আসিয়াছেন। তপতি যাইতে পারিবে না বলিয়া দিল। মা মেয়েকে একটু অন্যমনা করিবার জন্য বলিলেন, জানা মা, একটু গল্প কর গিয়ে, না হয় খেলা কর গিয়ে একটু। তপতি একস্মাৎ উত্তপ্ত হইয়া উঠিল, বলিল, যাব না, যাও। মা তাহার মনের অবস্থা বুঝিয়া নীরবেই চলিয়া গেলেন। ভাবিতে লাগিলেন, সেই তপতি যে দিনরাত হাসি খুশি আর গল্প লইয়া মাতিয়া থাকিত,
সেই কিনা স্বামী বিরহে একেবারে ভাঙিয়া পড়িয়াছে। তাহার আনন্দ হইল, হাসিও পাইল। ভাবিলেন, তপন খুকিকে আলাদা পত্র না দেওয়ায় উহার অভিমানটা হয়তো বেশি হইয়াছে। যা রাগী মেয়ে! তপন যে খুব ব্যস্ত রহিয়াছে সেখানে ইহা খুকি কেন বুঝিতেছে না? কিন্তু দিনের পর দিন চলিয়া যাইতেছে, প্রায় 15 দিন কাটিল। না আসিল খুকির চিঠি, না বা মার চিঠি। মাও এখন ভাবিতেছেন। স্বামীকে তিনি জিজ্ঞাসা করিয়া জানিলেন, তিনিও তপনের কোনো পত্র পান নাই। তপতিকে ডাকিয়া কহিলেন, তোকে কি বলে গেছে রে খুকি? বলেছে 1 মাস 2 দেরি হবে মা। তপতি মৃদুস্বরে উত্তর দিল। মা তাহার মুখের দিকে চাহিয়া দেখিলেন তপতি অত্যন্ত বিমনা হইয়া পড়িয়াছে। মেয়ে কষ্ট পাইতেছে ভাবিয়া মার কোনো কথা তুলিলেন না। তপতির কিন্তু মনে পড়িয়া গিয়াছে মীরার কথাটা। দাদাকে আমার দেশান্তরী করে দিল। সত্যি কি তাই? সত্যি কি তপন আর আসিবে না? তারই জন্য কি মীরা সেদিন অত কান্নায় ভাঙিয়া পড়িতেছিল? হয়তো তাই। হয়তো তপতিকে সত্য সত্যই তপন মুক্তি দিয়া গিয়াছে। তপতি আর অধিক ভাবিতে ভরসা পাইতেছে না। ভাবনার সূত্র ধরিয়া উঠিয়া আসিতেছে মিস্টার ব্যানার্জি, মিস্টার বোস, মিস্টার স্যানাল। তপনকে অপমান করিতে তপতি যাহাদিগকে অস্ত্ররূপে ব্যবহার করিয়াছে, যাহারা বারংবার বলিয়াছে তপন নির্লজ্জ, উহার মান অপমান জ্ঞান নাই, তাহারাই আজ অজস্র অবহেলা সহ্য করিয়া তপতির দরজায় ধর্ণা দেয়। আর তপন প্রত্যেকটি কথায় যাহার অনুভূতির মণিমাণিক্য ছড়াইয়া পড়ে, যাহার বিনয়ের মধ্যেও জাগিয়া থাকে যুগ সঞ্চিত সংস্কারের আভিজাত্য, অপমানকে যে নীলকণ্ঠের মতো আত্মসাৎ করিয়া অমৃত বর্ষণ করিয়া যায়, সেই ঋষির মতো স্বামী তপনকে সে অপমান করাইয়াছে ওইসব পথের কুকুর দিয়া। বেদনায় তপতির অন্তর অসার হইয়া পড়িতেছে। কিন্তু কি করিবার আছে? ঠিকানা পর্যন্ত দিল না। বোনের ঠিকানাটাও জানিয়া লওয়া হয় নাই। তপতি চারদিকেই অন্ধকার দেখিতে লাগিল। মিস্টার চ্যাটার্জি আসিয়া কহিলেন, ওগো শুনছ, তোমার জামাইয়ের কাণ্ড দেখো। তপতি তৎক্ষণাৎ কান খাড়া করিল। মা বলিলেন, খবর পেয়েছ? না, খুকি চিঠি পায়নি। মিস্টার চ্যাটার্জি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। না বলিয়া তপতির মাতা একটা নিঃশ্বাস ফেলিলেন। পুনরায় বলিলেন, কি কাণ্ড তবে? অফিসের একটা কেরানির অসুখ ছিল প্রায় 3-4 মাস। তপন তাকে হাসপাতালে পাঠিয়েছিল। আজ সে ফিরে এসে আমার পায়ে আছড়ে পড়ে বলল সে অ্যানিমিক হয়েছিল। তপন তাকে নিজের শরীরে রক্ত দিয়ে বাঁচিয়েছে। রক্ত? তপতি শিহরিয়া পিতাকে প্রশ্ন করিল। হ্যাঁ রে, তুইও জানিস না তাহলে? তারপর হাসপাতালে কত টাকা দিয়েছে ওরকম রোগীদের কিনে রক্ত দেবার জন্য? সে 2 লাখ টাকা এসবই করেছে বোধ হয়। আমায় বলেছিল ভালো কাজে টাকাটা লাগাবো বাবা। 2 লাখ কেন, 10 লাখ তপন খরচ করুক, সর্বস্ব বিলায়া দিক, কিন্তু নিজের রক্ত কেন দিল? তবে সে করিল এ কাজ? তপতির সারা মন ব্যথা কণ্টকিত হইয়া আসিতেছে। কারুণ্যের শীতলতম স্রোতে অবগাহন করিয়া ফিরিতেছে। তাহার হৃদয়টা বুঝিবা ফাটিয়া চূর্ণ হইয়া যাইবে। অনেকক্ষণ একা বসিয়া থাকার পর আকস্মাৎ তপতি উঠিয়া মার কাছে গিয়া বলিল, ওর ঘরে চাবিটা দাও তো মা। মা চাবি বাহির করিয়া দিলেন। তপতি আসিয়া ঘরটা খুলিয়া ফেলিল। একটা ছোট টেবিল রহিয়াছে, উপরে মোটা কাচের আবরণের প্যাড। কাচটার নিচে একখণ্ড কার্ডে কি লেখা আছে। টানিয়া পড়িল তপতি। আমার বিদায় অশ্রু রাখিলাম, লহ নমস্কার। তপতির স্নায়ুতন্ত্রী অবশ হইয়া আসিতে লাগিল। সামলাইবার জন্য সে টেবিলের উপরেই মাথা গুজিয়া বসিয়া পড়িল তপনেরই চেয়ারটায়। কতক্ষণ কাটিয়াছে খেয়াল নাই। তাহার মা স্নেহভরা তিরস্কার করিয়া ঢুকিলেন। কি তুই করছিস খুকি? স্বামী সবারই বিদেশ যায়, অমনি করে কাঁদে নাকি তার জন্য? আয় খেতে আয়। কাঁদিনি মা, যাচ্ছি। তুমি যাও, যাচ্ছি আমি।
তপতির কণ্ঠস্বরে মা অত্যন্ত ভীতা হইয়া পড়িলেন। প্রশ্ন করিলেন, এমন করে কেন কথা বলছিস? চিঠি না পেলে কি অত করে কাঁদে? ঠাকুরদামায় ঠকায়নি মা, ঠকায়নি গো, ঠকায়নি। বলিতে বলিতে তপতি ছুটিয়া গিয়া পড়িল পিতামহের প্রকাণ্ড অয়েল পেন্টিংটার পদপ্রান্তে। বিমূঢ়া মাতা কিছুই বুঝিতে না পারিয়া ব্যথিত মনে দাঁড়াইয়া রহিলেন। স্নেহময় পিতা ছুটিয়া আসিয়া হাজার প্রশ্নে তপতিকে বিভ্রান্ত করিতে চাহিলেন, কিন্তু তপতির মুখ হইতে শুধু একটিমাত্র কথাই বাহির হইল, ও আর আসবে না মা, আসবে না। দিনের পর দিন করিয়া দীর্ঘ 2 মাস অতীত হইয়া গেল। না আসিল তপন, না বা তাহার চিঠি। প্রতীক্ষমান তপতি ম্লান হইতে ম্লান্তরা হইয়া উঠিয়াছে। বিশুষ্কা বিবর্ণ হইয়া উঠিয়াছে তাহার রক্তাভ কপোলতল। তপতি আশা ছাড়িয়া দিয়াছে তপনের। মিস্টার চ্যাটার্জিও আর আশা করেন না, কিন্তু তপতির মা এখনও আশায় বুক বাঁধিয়া আছেন। তপন তাহার ফিরিয়া আসিবে। এমন ছেলে, হৃদয়ে যাহার অতখানি কোমলতা, সে কি তাহার বিবাহিতা পত্নীকে ত্যাগ করিতে পারে? নিশ্চয় ফিরিয়া আসিবে। হয়তো কোনো বিপাকে পড়িয়াছে, হয়তো অসুস্থ হইয়াছে, হয়তো না। মার অধিক ভাবিতে পারেন না। তপতিকে প্রশ্ন করা বৃথা। সে কাঁদে না পর্যন্ত, উদাস দৃষ্টিতে মাঠের দিকে চাহিয়া থাকে। বাবা একদিন ডাকিয়া কহিলেন, চল খুকি, পূজার বন্ধে শিলং যাই, নতুন বাড়িটা দেখিসনি তুই। তরিতাহতের মতো তপতি চমকাইয়া উঠিল। ওই বাড়িতে তাহাদের মধুচন্দ্রিমা যাপনের কথা ছিল। নিষ্ঠুর নিয়তির পরিহাস কি! বুদ্ধিমতী তপতি বুঝিতে পারিয়াছে পিতামাতার হৃদয়ে সে কি দারুণ শেল বিধিয়াছে। তপন তো যাইত না, তপতি যে তাহাকে তাড়াইয়া দিয়াছে, এ কথা কেমন করিয়া সে বলিবে? শত অপমান সহ্য করিয়াও তপন যায় নাই, গিয়াছে নিতান্ত নিরুপায় হইয়া। কিন্তু যেদিন সে গেল সেদিন তো তপতি তাহাকে চাহিয়াছিল। তপনের মতো আশ্চর্য বুদ্ধিমান ছেলে কেন সে কথা বুঝিল না? চিন্তার কুলকিনারা নাই। কলেজ হইতে ফিরিয়া সে যে তপতি ঘরে ঢোকে, আবার বাহির হয় রাত্রে খাইবার সময়। বেড়াইতে যাও বন্ধ করিয়াছে, কাহারও সহিত কথা পর্যন্ত বলিতে চাহে না। মা সেদিন বহু কষ্টে তাহাকে বাহির করিয়া লেকে বেড়াইতে লইয়া গেলেন। তপতি জলের ধারে গিয়া বসিতে যাইতেছে। হাসির শব্দে চাহিয়া দেখিল শিখা এবং মীরা বসিয়া আছে অদূরে একটা বেঞ্চে। তপতি ভালো করিয়া চাহিয়া দেখিল মীরাই বটে। মাকে বলিল, ওই শিখার কাছে বসে রয়েছে মা, ওর বোন। মাতা সাগ্রহে বলিলেন, আয় তবে দেখি, আয় শিগগির। মা তপতিকে টানিতেছেন, কিন্তু তপতির ভয় করিতেছে। যদি মার সম্মুখে মীরা তাহাকে অপমান করে, করিবেই তো। তপতি যাইতে চাহিতেছে না। মা কিন্তু টানিয়া লইয়া গেলেন। তপতি ধীরে ধীরে করুণ কণ্ঠে ডাকিল, শিখা। উভয়ে চকিত চাহিল। শিখা দৃষ্টি নত করিয়া বলিল, আয় বস। মীরা কিন্তু উঠিয়া দাঁড়াইল। মা বলিলেন, তুমি তপনের বোন? তোমার দাদার খবর? তার তো আর কিছু দরকার নেই, মেয়ের বিয়ে দিন গে আবার। দাদা এসে মুক্তিপত্রটা রেজিস্ট্রারি করে দেবেন যেদিন বলবেন আপনারা। মা একেবারে আকাশ হইতে পড়িলেন। সে কি কথা মা, কি বলছো তুমি? অত্যন্ত জোরে হাসিয়া উঠিল মীরা। কহিল, আপনার খেলুড়ে মেয়ে বুঝি কিছুই বলেনি আপনাকে? বেশ বেশ, আমি বলে দিচ্ছি। আপনার মেয়ে আমার দাদার কাছে মুক্তি চেয়ে নিয়েছে, স্থির চিত্তেই, যাকে বলে কুল ব্রেনে। দীর্ঘ 7 মাস ধরে দাদা তাকে ভাববার সময় দিয়েছিল, আর সেই 7 মাস আপনার গুণবতী কন্যা আমার দেবতার মতো দাদাকে নিজে অপমান করেছে, বন্ধু দিয়ে অপমান করিয়েছে। শেষকালে একজন বন্ধুর কোলে শুয়ে দাদার কাছে চেয়ে নিয়েছে মুক্তি। যান এখন সে বন্ধুটিকে কিংবা যাকে ইচ্ছে জামাই করুন গিয়ে। মীরা খানিকটা দূরে চলিয়া গেল।
শিখা নিনিমেষ নেত্রে চাহিয়া আছে তপতির দিকে। তপতির দেহের সমস্ত রক্ত যেন শ্বেতবর্ণ ধারণ করিতেছে। মার কিছুক্ষণ সময় লাগিল সমস্ত ব্যাপারটা বুঝিতে, কিন্তু তপতির এই 2 মাসের আচরণ তাহাকে চকিত করিয়া দিল। ইহা সত্য, অতিরঞ্জন নহে। খুকি, মা ডাকিলেন। তপতি সাড়া দিতে পারিতেছে না। এমন সর্বনাশ তুই করেছিস খুকি? বল, উত্তর দে। তপতি কাঁপিতেছিল। শিখা তাহাকে জড়াইয়া ধরিল। অস্থির হয়ে মা মীরাকে গিয়া ধরিলেন। তোমার দাদা কি ফিরেছে মা? না, ফিরতে দেরি আছে, কিন্তু তার ফেরায় আপনার আর কি কাজ? আমার দাদা আপনার মেয়ের যোগ্যপাত্র নয়। যোগ্যপাত্র দেখুন গিয়ে। কি কথা বলিবেন মা খুঁজিয়া পাইতেছেন না। মীরাকে এতটুকু চটানো তার ইচ্ছা নয়। অত্যন্ত সাবধানে তিনি বলিলেন, মুক্তি চাইলে কি হয় মা? আমরা ওকে তপনের হাতে দিয়েছি। ও ছেলে মানুষ, যদি বা। মীরা আবার সজোরে হাসিয়া উঠিল। ছেলে মানুষ? বেশ মা, আপনার ছেলে মানুষ খুকিকে জিজ্ঞেস করুন তো, রাত 12টার সময় ক্যাসানোভায় বসে জনৈক বন্ধুর সঙ্গে ধর্মান্তর গ্রহণ করার মতলবাটা কোন দেশি ছেলে মানুষই? তপতির ঊর্ধ্বশ্বাসে মীরার কথা শুনিতেছিল। সরসে কহিল, মিথ্যা। চুপকার শয়তানি। আজন্ম সত্যসিদ্ধ তপনের বোন শ্রীমতী মীরা কোনো কালে মিথ্যে বলে না। ডায়েরিতে তারিখ অবধি লিখে রেখেছি। তোদের দুজনের ফটো পর্যন্ত তোলা হয়ে গেছে। আর চাস প্রমাণ? মা বুঝিলেন তপতি বহুদূর আগায়া গিয়াছে। তপতি করুণ কণ্ঠে কহিল, প্ল্যানটা আমার নয় মা, মিস্টার ব্যানার্জি বলেছিলেন একদিন। বেশ, রাজি হন গে এবার। মীরা আরও খানিকটা চলিয়া গেল। মা মীরাকে কোনরূপে একবার তপতির বাবার নিকট লইয়া যাইবার জন্য হাত ধরিয়া বলিলেন, তুমি একবার আমার বাড়ি চলো মা, ওর বাবাকে সব কথা বলো গিয়ে। কিছুমাত্র প্রয়োজন নেই মা, যার সঙ্গে খুশি আপনার খুকির বিয়ে দিন গে। হিন্দু মেয়ের কি 2বার বিয়ে হয় মা? খুব হয়। আপনাদের আবার হিন্দুত্ব। হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আপনারা কিছু নন। যাবে না মা একবার? চলো, লক্ষ্মী মেয়ে আমার, চলো। যেতে পারবো না, মাপ করবেন। যে বাড়িতে আমার দাদার অসম্মান হয় সে বাড়ির ছায়া আমি মারাই নে। তোমার দাদা তাহলে নিশ্চয় ফিরবে না? আমার দাদা আপনার ধন দৌলতের প্রত্যাশী নয়। আপনার সঙ্গে আর কি সম্পর্ক তার? ক্রোধে আকস্মাৎ তপতি জ্ঞানহারা হইয়া উঠিল। এই ভণ্ডামি তাহার অসহ্য। বলিল, 2 লাখ টাকা বুঝি খোলাম কুচি, সেটা গ্রহণ করতে তো বাঁধেনি। হাসিতে মীরা ফাটিয়া যাইবে যেন। হাসি থামিলে বলিল, ওই 2 লাখ টাকা আপনার দ্বিতীয় বিয়েতে যৌতুক দিয়ে আসব গিয়ে। শিখা ম্লান কণ্ঠে কহিল, ছি তোপি, টাকার কথাটা তুলতে তোর লজ্জা করল না? মীরা গিয়ে গাড়িতে উঠিয়া ডাকিল, আয় রে শিখা। শিখাও চলিয়া যাইতেছে। মা ছুটিয়া আসিয়া তপতিকে কহিলেন, তুই নিজে একবার ডাক খুকি। যন্ত্রচালিতের মতো তপতি গিয়া মীরার হাত ধরিল, বলিল, আসুন, চলুন আমাদের ওখানে। সরসে মীরা গর্জন করিয়া উঠিল, ছেড়ে দিন, আপনাকে ছুলে গঙ্গা নাইতে হয়। আকস্মাৎ ক্রোধে তপতির আপাদমস্তক জ্বলিয়া উঠিল। কি এমন সে করিয়াছে যাহাতে তাহাকে ছুইলে গঙ্গা নাইতে হইবে? সক্রোধে সে বলিয়া উঠিল, যান যান, আপনার দাদা না এলেও আমার চলবে। গাড়িটা স্টার্ট দিয়া স্টিয়ারিংটা ধরিয়া মীরা অত্যন্ত সহজ সুরে কহিল, তাই চলুক। তোমারে যে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিও তুমি বলি। মীরা কি তাহাকে আশীর্বাদ করিয়া যাইতেছে? তাহার শান্ত কণ্ঠস্বর তপতিকে অভিভূত করিয়া দিল। এই অত্যন্ত কোপন স্বভাবা মেয়েটি এত সহজে তাহাকে কবিতা বলিয়া আশীর্বাদ করিতে পারে? মীরার হাতটা পুনরায় ধরিতে গিয়া তপতি বলিল, যাবেন না একবার? হাতটা সরাইয়া গাড়িখানা চালাইয়া দিতে দিতে মীরা কহিল, না, এখন আমার সময় হয়নি। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। শিখা ও মীরা এক গাড়িতে চলিয়া গেল। মা তপতির সঙ্গে কথা বলিতেও বিরক্তিবোধ করিতেছেন আজ। কি ভয়ানক কাণ্ড তপতি করিয়াছে!
অথচ কিছুই তাহারা জানেন না। তপতি আসিয়া গাড়িতে উঠিয়া এক কোণে বসিল। মা বুঝিলেন কথা সে আর কহিবে না। বাড়ি যাইবার জন্য তিনিও গাড়িতে উঠিলেন। গাড়িতে যাইতে যাইতে শিখা কহিল, তপতি কিন্তু একেবারে বদলে গেছে মীরা, বড্ড রোগা হয়ে গেছে মেয়েটা। একটুও বদলায়নি, তুই জানিস কচু, ও মেয়ে অত শিগগির বদলাবে? কিন্তু যদি সত্যি বদলায় তাহলে কি দাদা নেবে ওকে আবার? না, সে অসম্ভব, ও অন্য কাউকে বিয়ে করলে আমাদের ভালো হয়। শিখা চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে পুনরায় কহিল, দাদা যে নীলগোলাপ ফুটালো, যার জন্য কৃষি প্রদর্শনী ওকে প্রথম পুরস্কার দিয়েছে, সে গোলাপের নাম নীলগোলাপ কেন দিল জানিস? না ভাই, জানি না তো। মীরা চাহিল শিখার দিকে। তপতির মার নাম নীলা, ওর নামটা দাদা অমর করে দিল। ও, দাদা একদিন বলেছিল, শাশুড়ির স্নেহঋণ কি দে শুধব মীরা, তাই চাষ করতে আরম্ভ করেছি। তাই বুঝি নীলগোলাপ? উভয়ে চুপ করিয়া রহিল কিছুক্ষণ। মীরাই কথা কহিল, পুরস্কারের টাকাটা দাদা বোটানি শিক্ষায় দান করেছে। আমাকে লিখেছে চিঠিতে, কিন্তু বিদেশে দাদা আর কতদিন থাকবে রে? কাজ হয়ে গেছে, এবার ফিরবে, এই মাসেই। দুজনে একসঙ্গে দেশে যাব। মীরার মুখ আনন্দে উজ্জ্বল হইতে গিয়া করুণ হইয়া গেল। বলিল, ওই হতভাগীটাও যেতে পারত। শিখা, আজ ঠাট্টা করে উড়াই সখী নিজের কথাটাই। কেঁদে কি করব বল? আমার কতদিনের সাধ, দাদা গল্প বলবে, তার ডান দিকে থাকব আমি, বাঁ দিকে বউ দিদি। দুজনে ঝগড়া করব, আবার ভাব করব। সুদীর্ঘ নিঃশ্বাসটা মীরা আর চাপিতে পারিল না। শিখার দুই চোখে জল টলমল করিতেছে। মুছিয়া আসতে কহিল, বিয়ের সময় আমি থাকলে এমনটা হতো না। ওর বন্ধুগুলোই ওকে ভুল পথে চালিয়েছে তাদের স্বার্থসিদ্ধির জন্য, কিন্তু আমার আশা ছিল ওর মা ওকে সামলে নেবেন। ছিন্নমতিকে কেউ সামলাতে পারে না শিখা। ওর বোধহয় পতন বিয়ের পূর্বেই হয়েছে। ও আর পবিত্র নেই মনে হয়। আমি কিন্তু তা মনে করি নে মীরা। ওর বাল্যজীবন বড় সুন্দর, আর ও বন্ধুদের কেবল খেলিয়ে নিয়ে বেড়াত। কেউ ওর মন কোনোদিন এতটুকু টানতে পারেনি। আজও যে ও কাউকে ভালোবাসে তা বিশ্বাস হয় না। হয়তো সে... বাধা দিয়ে মীরা বলিল, তাতে ক্ষতি বেশি আমাদের। ও বিয়ে না করলে দাদা শান্তি পাবে না। দাদা ওকে নেবে না, এ সূর্যের মতো সত্য। ভালোবেসে ও মরে গেলেও নয়। দাদার সত্য কিছুর জন্য ভাঙে না শিখা, এ কথা তুইও তো জেনেছিস। বলিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর ধীরকণ্ঠে কহিল, দাদা মুক্তিটা না দিলেও পারত। অত শিগগির কেন দিল ভাই? তুই বন্ধুর দিকটা বেশি মমতায় দেখছিস শিখা, দাদার দিকটা তেমনি দেখ দেখি। মিস্টার ব্যানার্জি কোলে মাথা রেখে সে দাদাকে বুঝিয়ে দিয়েছে মুক্তি সে চায়, দাদাকে চায় না। সেদিনই সে চাওয়ায় তার কোনো ছলনা ছিল না, ছিল সত্য সহজ চাওয়া। কিন্তু আজ সে আবার দাদাকে চাইছে কেন? ভালোবাসছে বলেই তো। ও প্রেম অত্যন্ত ক্ষণস্থায়ী শিখা। দাদা চলে যাওয়ায় ওর নারী গর্বে আঘাত লেগেছে। দাদাকে ও বশ করতে পারল না বলে এই আকুতি ওর। তুই এত পড়াশোনা করেছিস, এসব কিছু বুঝিস নে? উপেক্ষা সইতে পারে না নারী হৃদয়। দাদাকে পেলে ও আবার অপমান করবে। কিন্তু এবার বিরহের আগুনে খাঁটি হয়ে ও দাদাকে সত্যি ভালোবাসতে পারে তো। সেদিন যেন না আসে শিখা, সে কামনার করিস নে, ও যাক। শিখা চুপ করিয়া গেল। তপতির অদৃষ্টের নির্মমতা তাহাকে অত্যন্ত বিমনা করিয়া তুলিছে। তপনের জন্য মন কাঁদে, কিন্তু তপন অসাধারণ শক্তিমান মানুষ, সমস্ত দুঃখ সে সহ্য করিতে পারিবে। কিন্তু তপতি, যদি সত্যি সে তপনকে আবার ভালোবাসে, তবে তাহার জীবন দুঃখের অমানিসার চেয়ে কালো। বিনুদার খবর কি রে? কত গরু হলো তোর গোয়ালে? মীরা প্রশ্ন করিল। তা 1000 খানেক। আমি রোজই যাই ওর সঙ্গে দমদম। আজ তুই আসবি বলে গেলাম না। দুজনে তোরা তো গরুর যত্ন করিস, দুধটা কি করিস ভাই? যত্ন করবার লোক রয়েছে, দুধটা বিক্রি করা হয়।
1/4 বিলি করা হয় শিশু আর রোগীদের। গোবরে হয় দাদার চাষবাড়ির সার। খাঁটি দুধ পাওয়া যায় না বলে দুধের চাষ করা ভাই। দেশের লোক দুধ খেয়ে বাঁচুক। আমার ওকে দাদা আদেশ করেছেন বিনে মাইনের স্কুল কলেজ করতে। খরচ অবশ্য দাদার সমস্ত উপার্জন আমাদের আয় আর দেশের বড়লোকদের তহবিল থেকে আসবে, কিন্তু পড়ানো হবে খাঁটি বৈদিক প্রথায়। আর ছাত্র হবে যাদের 1 পয়সা দেবার সামর্থ্য নেই। আর নারী বিভাগের কর্মী হবে তুই আর আমি। দাদার মনে খুব কষ্ট আছে, পয়সার অভাবে কলেজে পড়তে পায়নি, তাই গরিবদের জন্যই তার স্কুল কলেজ। কোনো বড়লোকের ছেলে মেয়ে সেখানে ঠাঁই পাবে না। শিখাও কথাটার কিছু কিছু জানিত, বলিল, আরম্ভ হোক, আমরা তো আছি। হয়ে গেছে আরম্ভ। শিবপুরে আমাদের যে 1000 বিঘে পতির জমি ছিল, সেখানে 500 খোলার কুঁড়েঘর তৈরি হয়েছে। গেটে লেখা হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের মাঝে হে মানুষ, তুমি সত্যের দিও ঠাঁই। শেষের লাইনটা অবশ্য দাদার রচনা। মীরা আপন মনে হাসিয়া উঠিল। শিখা মীরার মনের তল পাইতেছে না। তপতি ভাগ্য বিপর্যয়ে ব্যথিত শিখা মীরার হাস্য শুনিয়া কহিল, মীরা, দাদা মহিয়ান, একথা তুই জানিস, আমিও জানি, কিন্তু তপতির জন্য তোর মনকে এতটুকু বিচলিত হচ্ছে না আজ? মীরা খানিক্ষণ চুপ করিয়া রহিল, তারপর বলিল, সে কথা তোকে অনেকক্ষণ বলেছি সখী। ঠাট্টা করে আজ ওড়াতে চাইছি আমার সেই একান্ত আপনার কথাটা। তাহার কণ্ঠস্বরে শিখা চকিত হইয়া চাহিয়া দেখিল মীরার 2 গণ্ড অশ্রুতে প্লাবিত হইয়া গিয়াছে। মার মনে যে আশাটুকু ছিল তাহা একেবারে নিভিয়া গিয়াছে। স্বামীকে সমস্ত জানাইতে তিনিও কিছুক্ষণ নির্বাক থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন। তপতে মা বাবার সম্মুখে আসাটা এড়াইয়া যাইতেছে, কিন্তু এমন করিয়া দিন চলা কঠিন। পূজায় কলেজ বন্ধ হইলে পিতা কন্যাকে ডাকিয়া বলিলেন, যা হবার হয়ে গেছে, তুই ভালো করে পড়াশোনা কর। যদি নিতান্তই সে না ফেরে, তখন অন্য পথ দেখা যাবে। তপতে চুপ করিয়া রহিল। বাবা তপনকে অত্যন্ত স্নেহ করিতেন, ইহা সে জানে। বাবা আবার বলিলেন, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর সুখের জন্য আমরা সবই করতে পারি খুকি, তোর আবার বিয়ে দেব। কথাটা বলিয়া যেন মিস্টার চ্যাটার্জি চমকিয়া উঠিলেন। তপতে এখন কোনো কথা কহিল না দেখিয়া তিনি আঙুরফল টক এই নীতি অনুসরণ করিবার জন্যই বোধ হয়, এবং তপতের নিকট তপনকে এখন খাটো করিবার জন্যই হয়তো বলিয়া উঠিলেন, এত গোয়ার সে, জানলে কি বিয়ে দিতাম? আমারই বোকামি। মা কথাটি কিন্তু সমর্থন করিতে পারিলেন না, নীরবেই বসিয়া রহিলেন। কাপড় চোপড় গুছিয়ে নে, কাল শিলং যাব সবাই, বলিয়া বাবা চলিয়া গেলেন। কাপড় চোপড় গুছাইয়া তপতি শিলং যাইবার জন্য প্রস্তুত হইল। নাই যদি আসে তপন, কি সে করিতে পারে? তপনকে পাইলে হয়তো সে সুখী হইতে পারিত, কিন্তু যদি একান্তই না পাওয়া যায়, তো তপতি কি তাহার পিতামাতার বুকে শেলাঘাত করিয়া বিধবার মতো বসিয়া রহিবে? এই কদিন ধরিয়া তপতি বারংবার এই চিন্তাই করিয়াছে। যে লোক একটা দিনের জন্য এতটুকু রাগ দেখায় নাই, একটু প্রতিবাদ মাত্র করে নাই, সে কিনা একেবারে আকস্মাৎ সমস্ত ছাড়িয়া চলিয়া গেল। তপতি ইহা বিশ্বাস করিতে পারিতেছে না। তাহার পিতার কোটি মুদ্রা মূল্যের সম্পত্তি, তাহার অতুলনীয় রূপগুণ, তাহার মাতার এত যত্ন আদর, কিছুই কি তপনকে এখানে ফিরিয়ে আনতে পারে না? থাক, ফিরিবার দরকার নেই। তপতি তাহার ভাগ্য বিধাতার উপরই নির্ভর করিয়া চলিবে। এমন কিছুই ভয়ঙ্কর অপরাধ তপতি করে নাই, যাহার জন্য তপন তাহাকে এমনভাবে ত্যাগ করিতে পারে। আকস্মাৎ তপতির মনে পড়িল তপনের কথাটা, ত্যাগ মানে মুক্তি, ক্ষুদ্র থেকে বৃহতে, লঘিষ্ঠ থেকে গড়িয়ানে। হ্যাঁ, মুক্তি সে তাহাকে দিয়া গেছে। বেশ, তপতিরও চলিয়া যাইবে। শিলংয়ে আসিয়া আলাপ হইল মিস্টার রায়ের সহিত। রূপবান যুবক, সঙ্গীতে তাহার অসামান্য অনুরাগ। IAS পাশ করিয়া আসিয়াছেন।
শীঘ্রই কার্যে যোগদান করিবেন। মিস্টার চ্যাটার্জি সাদরে তাহাকে ডাকিয়া আনিয়া কন্যার সহিত আলাপ করাইয়া দিলেন। তপতি মাকে বলিয়াছে, যদি সে একান্তই না আসে মা, আমাকে বিবাহিতা বলে পরিচয় দেবার কি দরকার এখানে? মা বাবা কোনো উত্তর দেন নাই। তপতি মিস চ্যাটার্জি নামে সম্বোধিতা হইতেছে। মিস্টার রায়ও তাহাই জানিয়া রহিলেন। কয়েকদিনের মধ্যেই মিস্টার রায়ের অসামান্য বাক্পটুতা, অনুপম সঙ্গীত কুশলতা এবং বিলাতি ধরন ধারণের গুণে তপতির জরাক্রান্ত মনটা শীতলতার দিকে নামিতে লাগিল। রোজই তাহারা দল বাঁধিয়া বেড়াইতে যায়। পাহাড়ের গাম্ভীর্য, ঝর্ণার চাপল্য, পাইন বনের শ্যামল সুষমা চোখ জুড়াইয়া দেয়, মন ভরাইয়া তোলে। পূজার সময় শিলং প্রবাসী বাঙালিগণ একটি অভিনয়ের ব্যবস্থা করিয়াছেন। তপতে 2 দিনেই তাহার নেত্রী হইয়া পড়িল। এসব কাজে সে চিরদিন দক্ষ। তাহার পটুতা মিস্টার রায় 2 চোখ ভরিয়া দেখেন আর বলেন, দি অ্যাঞ্জেল অব পাইন বোন, দি ডিভাইন নাইটিঙ্গেল। তপতে রুমাল দিয়া তার গায়ে হালকা আঘাত করিয়া বলে, নটি বয়। অভিনয়ের আয়োজন সমারোহে চলিতেছে। বিজয়ার দিন অভিনয়। কল্যাণী দেবী কহিল, মিস চ্যাটার্জির সঙ্গে মিস্টার রায়ের বিয়ের দৃশ্যটা বড্ড হাসির। কেন? প্রশ্ন করিল তপতি। মিস্টার রায় বিলেতে কিছু করে এসেছেন কিনা কে জানে। অভিনয়ে তার কি ক্ষতি হবে? তপতি রুক্ষস্বরে প্রশ্ন করিল। অভিনয়টা মাঝে মাঝে সত্য হয়ে ওঠে কি না? কথাটা বলিয়া কল্যাণী হাসিল। আপনার কথাটাকে সত্যের মর্যাদা যদি উনি দেন কল্যাণী দেবী, তাহলে আমি আপনাকে নিজের খরচে বিলেত পাঠাবো এনকোয়ারি করতে, বলিলেন মিস্টার রায়। মিস্টার রায়ের এই কথায় সবাই হাসিল। কল্যাণী কহিল, আপনি তো বেশ চালাক, আমার কথাটাকে ঘুরিয়ে ওর কাছে প্রপোজ করে বসলেন। বুদ্ধি আপনার সত্যি হাকিমের মতো। অতসী কহিল, হাকিমি আর করার দরকার হবে না, হুকুম তামিল করবেন এবার থেকে। তপতে এতক্ষণ চুপ করিয়াছিল। হঠাৎ একটু তীক্ষ্ণ স্বরে কহিল, ঠাকুরদা বলতো, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। আপনাদের দেখছি সেই অবস্থা। কিন্তু আমার একটা কথা আছে। সমস্বরে প্রশ্ন হইল, কি কি? বিয়ের দৃশ্যটা বাদ না দিলে নাটকের মর্যাদা থাকবে না। বিয়ের বন্ধনে ওই নায়ক নায়িকাকে বাঁধা যায় না। নাট্যকার বিয়ের কথাটা মোটে লিখেননি। নাটকটা ভালো বলে আমরা নিয়েছি, কিন্তু পুজোর দিন একটা করুণ নাটক। তপতে তৎক্ষণাৎ উত্তর দিল, এই জগতে বহু মানুষের মনে ওর থেকে ঢের বেশি করুণ নাটকের অভিনয় হচ্ছে। প্রস্তাব পাশ হয়ে গেল, অর্থাৎ তপতির কথার প্রতিবাদ করিতে কেহই উৎসাহ দেখাইল না। তপতির এরকম কথার উদ্দেশ্য কিন্তু মিস্টার রায় বুঝিলেন না। মিলনের দৃশ্যটা তিনিই লিখিয়াছেন। তাহার লিখিত অংশটুকুকেই তপতি পরিত্যাগ করিল কেন? তপতিকে বাড়ি পৌঁছাবার পথে একখণ্ড শিলাসনে বসিয়া তিনি প্রশ্ন করিলেন, বিয়ের দৃশ্যটা কেন বাদ দিলেন মিস চ্যাটার্জি? তপতি আর্টের দোহাই দিয়ে কহিল, ও বই কেন ধরলেন? আর কি বই ছিল না? জ্যোতি গোস্বামীর বই অভিনয় করা অত্যন্ত কঠিন। বহুদিনের বিরহের পর প্রিয় মিলনের দৃশ্যটা ভালোই জমত। না, জমত না। যাদের এতটুকু কলারস জ্ঞান আছে তারা বলবে নাটকটাকে খুন করা হয়েছে। কিছুক্ষণ মিস্টার রায় চুপ করিয়া রহিলেন। বহুদিন তিনি বিলাতে থাকায় বাংলা সাহিত্য সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। প্রশ্ন করিলেন, জ্যোতি গোস্বামী পুরুষ না মেয়ে? খুব ভালো লেখে বুঝি? জানি না, কিন্তু লেখে অদ্ভুত। বইয়ের নামও অদ্ভুত, মুক্তির বন্ধন। মিস্টার রায় আশ্বস্ত হইলেন। আর্ট না ক্ষুণ্ণ করার জন্যই বোধহয় তপতি তাহার লিখিত অংশটি ছাঁটিয়া দিল। তপতির হাতের মালা তিনি সেদিন পাইবেন না। বাট ইফ প্রেশাস গড উইলস। বাড়ি ফিরিয়া আপন কক্ষে একাকী বসিয়া তপতি ভাবিতে লাগিল, মিস্টার রায় বেশ সুন্দর ছেলে, উহাকে বিবাহ করা যাইতে পারে। অবশ্য তার পূর্বে তপনের সহিত বিবাহ বিচ্ছেদটা আইনসিদ্ধ করা দরকার। যে আশা সে এতকাল পোষণ করিয়াছে, তপনকে তাড়াইয়া তাহাই ফলবতী হইয়া উঠিল। এ ভালোই হইল।
তপনের মতো একজন নিতান্ত গোড়া অদ্ভুত প্রকৃতির লোক লইয়া সে করিবে কি? তাহার বর্তমানে শিক্ষা দীক্ষা মোটেই তপনের উপযুক্ত নয়। মিস্টার রায় তাহার ভালো, কিন্তু এত তাড়াতাড়ি করিবার কি আছে? কলিকাতা গিয়ে আগে বিবাহ বিচ্ছেদটা পাকা করিয়া লওয়া যাক, তারপর মিস্টার রায়কে আরও একটু ভালো করে বোঝা যাক। এমএ পড়াটাও শেষ হয়ে যাক, পরে দেখা যাইবে। মিস্টার রায় কিন্তু বড়ই ব্যস্ত হইয়াছেন। আজই তো তিনি প্রায় বলিয়া ফেলিয়াছেন। ইহার মূলে শুধুই কি তপতির রূপগুণ, না আরও কিছু আছে? তাহার বাবার টাকা, যে টাকার জন্য তপনকে তাড়াইয়া দিয়েছে তপতি। কিন্তু এ ভাবনাও ভাবিয়া লাভ নেই। যে তাহাকে বিবাহ করিবে সেই তাহার বাবার টাকা পাইবে। মিস্টার রায় কৃতবিদ্য ব্যক্তি, তিনি তো অশিক্ষিত তপন নন। টাকার তোয়াক্কা তিনি নিশ্চয় রাখেন না। মুখে পাউডারের পাফটা আরেকবার বুলাইয়া লইয়া তপতি মার কাছে আসিল। মা কন্যার পরিবর্তন লক্ষ্য করিতেছিলেন। কহিলেন, তোর গলায় ইংরেজি গানগুলো বেশ মিষ্টি লাগে খুকি, কটা শিখলি? শিখেছি 3-4টে। মিস্টার রায় শেখাবার পদ্ধতিটা বেশ মা, চটপট শেখা যায়। মা খুশি হইয়া কহিলেন, বেশ ছেলেটি, কথাবার্তা চালচলন চমৎকার। তপতি বিদ্রুপ করিয়া কহিল, তোমার তপনের চেয়েও নাকি? মা ব্যথিত হইয়া কহিলেন, তার কথা কেন খুকি, সে তো সব ছেড়ে চলে গেছে। তপতি বলিল, এখনো বিচ্ছেদটা কোর্ট থেকে পাকা হয়নি। তুমি তো বোকা মেয়ে, বোঝো কচু। 2 লাখ টাকায় ওর পেট ভরেনি, আরও অন্তত 1.5 লাখ চায়, তাই মুক্তিপত্রটা এখনো হাতে রেখে দিয়েছে। মা কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, তারপর বলিলেন, যাগ্গে খুকি, যেতে দে। টাকাটাই ওর লক্ষ্য ছিল মা। আমি যে ওকে নেব না সে কথা ওকে প্রথম দিনই বুঝিয়ে দিয়েছিলাম, ঘর থেকে বার করে দিয়ে। লোকটা এত বেশি চালাক যে 7 মাস ধরে অভিনয় করে তোমাদের ঠকিয়ে গেল। মাসোহারার টাকাটা তোমার কাছে জমা রেখে ও বোঝালো কারোর দানও নেয় না। আর বোকা তোমরা 2 লাখ টাকা দিয়ে দিলে, একটা হিসেব পর্যন্ত চাইলে না। কিন্তু অফিসের কেরানিটাকে রক্ত দেওয়া। তপতির একটা খটকা লাগিল। পরমুহূর্তেই তাহার তীক্ষ্ণ বুদ্ধি তাহাকে সাহায্য করিল। কহিল, ও একটা মস্ত চাল, অফিসের টাকায় তাকে হাসপাতালে রেখেছে, শিখিয়ে দিয়েছে ওই কথা বলতে, কিংবা দিয়েছে একটু রক্ত, তাতে কি? শরীরটাই তো রক্তের তার অভাব নেই, যা খাওয়া তুমি খাওয়াতে ওকে। তপতি আপনার কথায় আপনি হাসিয়া উঠিল। মারও মনে হইতেছে হয়তো ইহাই সত্য হইবে। তথাপি তিনি বলিলেন, না চলে গেলেও তো পারত। না, ধরাও পড়তই, তাই জেলে যাবার ভয়ে পালিয়েছে দেশ ছেড়ে। বিস্তর বাংলা বইও পড়েছে, বুঝলে মা? বাংলা কথা কইলে ওকে কিছুতেই ধরা যায় না। মা সত্যি আজ বিভ্রান্ত হইয়া উঠিলেন। তপন কি তাহাদের এমনিভাবে সত্যি ঠকায় আছে? তপতি আহার সারিয়া শয়নকক্ষে গেল। শয়নের বেশ পরিধান করিতে গিয়ে সে আপনাকে বারবার নিরীক্ষণ করিল দর্পণে। নিটোল কপল আবার রক্তাভ হইয়া উঠিতেছে। কটাক্ষের বিদ্যুৎ আবার ফিরিয়া আসিয়াছে পূর্বের মতো। মসৃণ বাহুতে তরঙ্গায়িত হইতেছে দেহের দ্যুতি। রক্তরাঙা ঠোঁটটা উল্টাইয়া তপতি আপন মনে বলিল, এই উষ্ঠে যে প্রথম প্রেমচুম্বন আঁকিবে সে তপন নয়। ওফ, কি দারুণ ভুল সে করিতে বসিয়াছিল। শরীরটা তাহার ভাঙিয়া গিয়েছিল আর কি। প্রথম জীবনের প্রণয় উচ্ছ্বাস। বোকামি আর কাহাকে বলে? সেই ভণ্ডটার জন্য প্রাণ দিতে বসিয়াছিল তপতি। গান গাহিতে গাহিতে তপতি শুইয়া পড়িল। হোয়েন দাই বিলাভড কামস। অভিনয় দিন আরেকবার মিস্টার রায় অনুরোধ করিলেন শেষ দৃশ্যটা জুড়িয়া দেবার জন্য। কিন্তু তপতি দৃঢ়স্বরে কহিল, না, তাহলে আমি অভিনয় করব না। বিয়ের বন্ধন আমি সইতে পারি নে। সকলে আশ্চর্যান্বিত হইয়া কহিলেন, অর্থাৎ বিয়ে আপনি করবেন না নাকি? কলহাস্যে সকলকে চমকাই দেয়া তপতি কহিল, বিয়ের চেয়ে বড় কিছু আমি করতে চাই। মিস্টার রায় কহিলেন, আইডিয়াটা চমৎকার, কিন্তু কি সেটা? যিনি আমায় বিয়ে করবেন তিনিই সেটা আমায় বলবেন। মিস্টার রায় ব্যাকুল হইয়া ভাবিতে লাগিলেন, তাহা কি হইতে পারে? বিবাহের চেয়ে বড় তো প্রেম।
কহিলেন, প্রেম? আমি পাদ্রী নই যে যিশুকে প্রেম নিবেদন করব। সকলে হাসিয়া উঠিল। মিস্টার রায় আরও খানিক ভাবিয়া বলিলেন, বুঝেছি, আপনার ইচ্ছে কম্পেনিয়েট ম্যারেজ। হো হো করিয়া হাসিয়া তপতি কহিল, আপনার বুদ্ধিতে কুলোবে না মিস্টার রায়, চুপ করুন। চারদিক অন্ধকার দেখিয়া মিস্টার রায় থামিয়া গেলেন। তপতি কহিল, আমি বলে দিচ্ছি, শুনুন, বিবাহের চেয়ে বড় হচ্ছে অবিবাহিত ছেলেদের মাথাগুলো চিবিয়ে খাওয়া। হাসিয়া কল্যাণী কহিল, ওটা বুঝি এখন আস্বাদন করছিস? চুপ কর লক্ষ্মী ছাড়ি, ওর মাথায় গোবরের গন্ধ। সকলে হাসিয়া উঠিল। মিস্টার রায়ও হাসিলেন, কিন্তু তপতিকে তাহার অত্যন্ত দুর্বোধ্য বোধ হইতেছে। উহার মনের ইচ্ছাটা কি? অভিনয় হইয়া গেলে তিনি খানিকটা পথ তপতির সহিত আসিতে আসিতে কহিলেন, বিয়ে কি আপনি সত্য করবেন না মিস চ্যাটার্জি? আমার বাবার ঠিক করা আছে একটি ছেলে, তাকে যদি বিয়ে না করি তো আপনার কথাটা তখন ভেবে দেখব। মিস্টার রায় কথা শুনিয়া দমিয়া গেলেন। আরও কিছুটা আসিয়া তিনি বিদায় লইলেন। তপতি হাসিয়া উঠিল আপন মনে। এক ঢিলে দুই পাখি সে মারিয়াছে। কৌশলে সে মিস্টার রায়কে জানাইয়া দিল, বিবাহিতা না হইলেও স্বামী তাহার ঠিক করা আছে। তপনের কথাটা প্রকাশ পাইলেও আর বেশি ভয়ের কারণ থাকিবে না। দ্বিতীয়ত, মিস্টার রায়ের অন্তরে তপতে আরও গভীরভাবে আসন গড়িবে, কিংবা মিস্টার রায় তাহাকে ভুলিতে চাহিবেন। তপতে পরীক্ষা করিয়া লইতে যায়, আর সে ঠকিবে না। অবশ্য মিস্টার রায়কে বিবাহ করিতে তপতির কিছুমাত্র আপত্তি হইতে পারে না। তথাপি মিস্টার রায়ের দিকটাও সে ভালো করিয়া জানিয়া লইতে চায়, কারণ এ বিবাহ অন্তরের নয়, বাহিরের। পরদিন সকালে আসিল একখানা চিঠি, মার নামে। বিজয়ার সংখ্যাতিক প্রণামান্তে নিবেদন। মা, আপনাদের অপরিশোধ্য স্নেহঋণের বিনিময়ে কিছুই আমি দিতে পারিনি। অভাগা ছেলেকে মার্জনা করিবেন। ইতি প্রণত তপন। মা চিঠিখানার দিকে চাহিয়াই রহিলেন। কলকাতার একটা ঠিকানা রহিয়াছে, ওইখানে হয়তো আছে সে। উঠিয়া তিনি স্বামীকে গিয়া কহিলেন, আসতে টেলিগ্রাম করে দাও, খুকির সঙ্গে একটা শেষ বোঝাপড়া হয়ে যাক, আর মুক্তিনামাও তো লিখিয়ে নেওয়া চাই একটা। মিস্টার চ্যাটার্জি খানিক ভাবিয়া বলিলেন, খুকিকে জিজ্ঞাসা করেছ কি বলে সে? না, ওকে জিজ্ঞাসা করবার দরকার নেই, টেলি করে দাও এক্ষুনি, প্রিপেড। তৎক্ষণাৎ টেলিগ্রাম করা হইল। উত্তরে তপন জানাইল যে সে ত্রয়োদশীর দিন শিলং আসিবে, কিন্তু উঠিবে হোটেলে। মা তপতিকে খবরটা জানাইলেন না। আগে আসুক তপন, মা তাহার সহিত কথা বলিবেন, তারপর যাহা হয় করা যাইবে। সত্য বলিতে কি, এখনও তপনের দিকে মন তাহার স্নেহাতুর হইয়া রহিয়াছে। প্রতিদিন সকালে মিস্টার রায় আসেন তপতির সহিত বেড়াইবার জন্য। সেদিনও তপতি সাজিয়া গুজিয়া মিস্টার রায়ের সহিত বেড়াইতে গেল। পথের ধারে একটা গাছে অজস্র ফুল ফুটিয়াছে। মিস্টার রায় একটা ডাল নোয়াইয়া ধরিলেন। তপতি ফুল তুলিয়া খোপায় গুজিতে লাগিল, আর দুই চারিটা ফুল ছুঁড়িয়া মিস্টার রায়কে মারিতে লাগিল। মিস্টার রায় হাসিয়া বলিলেন, বড্ড বেশি সুইট। তপতি আরেক গোছা ফুল ছুঁড়িয়া দিয়া কহিল, দেখছি কতখানি আমার ইডিয়টের উইট। কে একজন মুটের মাথায় বাক্স বিছানা দিয়া আসিয়া পড়িয়াছে খুব কাছে। তপতি যেন ভূত দেখিয়া চমকিয়া উঠিল। তপন! নীরবে তপন পাশ কাটাইয়া চলিয়া গেল, কিন্তু তাহার মুখের বিদ্রুপ হাসিটা বিদ্যুতের মতোই তপতির চোখে লাগিল। তপতি চাহিয়াই রহিল তপনের দিকে। মিস্টার রায় কহিলেন, চেনেন নাকি? হ্যাঁ, বলিয়া তপতি একটা উঁচু পাথরের উপর উঠিয়া দেখিতে লাগিল তপন কোন দিকে যায়। কিন্তু পথের বাঁকে তপন অদৃশ্য হইয়াছে। নিশ্চয় তাহাদের বাড়ি যাইতেছে। তপতি ভাবিতে ভাবিতে আরো খানিক বেড়াইল। ও কেন এখানে আসিল? আর আসিয়া দেখিল তপতি মিস্টার রায়ের সহিত কেমন স্বচ্ছন্দে খেলা করিতেছে। যদি দেখিয়াছে তো ভালো করিয়া দেখুক। যে বিদ্রুপের হাসি সে হাসিয়া গেল, তপতি তাহাকে গ্রাহ্যমাত্র করে না। হয়তো সে ভাবিয়াছিল তাহার বিরহে তপতি বুক ফাটিয়া মরিবে।
হায় রে কপাল। তপতি মিস্টার রায়কে লইয়া গৃহে ফিরিল। ইচ্ছাটা তপনকে ভালো করিয়া দেখাইয়া দেবে তপতি তাহার অপেক্ষায় বসিয়া নাই। তাহার জীবনসাথীর স্থান অনায়াসে পূরণ করিয়া লইতে পারে। কই মা, তোমার সেই ভণ্ড ছেলেটিকে লুকালে কোথায়? বার করো। মা বিস্মিত হইয়া বলিলেন, তপন এলো নাকি? হ্যাঁ, কিন্তু কই সে? এখানে আসেনি? না, ও হোটেলে উঠবে বলেছে। এখানে কাল আসবে বিজয়ার প্রণাম করতে। তপতি অত্যন্ত বিস্মিতা হল। হোটেলে উঠবে কেন? এখানে আসতে তো কেহ বারণ করে নাই। মাকে শুধাইল, তুমি জানতে ও আসবে? হ্যাঁ, আমি তো টেলিগ্রাম করেছিলাম আসতে। তোর সঙ্গে একটা পাকাপাকি কথা হয়ে যাক, আর মুক্তিনামাটাও করিয়ে নি। বেশ, কিন্তু বলে রাখছি, কথা যা কইবার আমি বলবো। মা কিছু বলিলেন না। বিকেলে তপতি সুসজ্জিতা হইয়া মিস্টার রায় সমভিব্যাহারে চলিল তপনের সহিত দেখা করিতে হোটেলে। তাহার আর সবুজ সহিতেছিল না। মিস্টার রায়কে লইয়া গিয়া তপতি এখনই দেখাইয়া দিবে যে কত সহজে তাহার যোগ্য স্বামী সে লাভ করিতে পারে। তপন একটা জালনার ধারে দাঁড়াইয়া পাইন বনের দিকে চাহিয়াছিল। নমস্কার তপনবাবু, প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাদের ওখানে না ওঠার জন্য। অনর্থক একটা ডিস্টারবেন্স ক্রিয়েট না করে ভালোই করেছেন। তপন ফিরিয়া চাহিয়া প্রতি নমস্কার করিয়া বলিল, আসুন, মীরার কাছে শুনেছিলাম আপনি অসুস্থ। আশা করি ভালো আছেন এখন? হ্যাঁ, ভালো। আসুন মিস্টার রায়, আলাপ করিয়ে দিই। এর সঙ্গে আমার হিন্দু মতে বিয়ে হয়েছিল একদিন। আর তপনবাবু, ইনি মিস্টার বিসি রায়, ICS, বাংলায় অনুবাদ হচ্ছে বোকাচন্দ্র রায়। তপতে হাসিতে উজ্জ্বল হইয়া উঠিল। ওর সঙ্গে আমার ভাবি সম্বন্ধটা আশা করি আপনি অনুমান করতে পারছেন। মৃদু হাসির সহিত নমস্কার করিয়া তপন বলিল, বড্ড সুখী হলুম মিস্টার রায়। প্রার্থনা করি আপনাদের জীবনে যেন নেমে আসে পাইন বনের শীতল শান্তি আর এই নির্ঝরিণীর নন্দিত কল্লোল। বসুন, চা খান একটু। তপন বয়কে চা নিতে বলিল। আশ্চর্য, বাংলা ভাষাটা উহার কণ্ঠে কি বিদ্যুতের মতো খেলিতে থাকে। কি কবিত্বময় ভাষা। তপন মিস্টার রায়কে বলিল, কোথায় কর্মস্থান হলো আপনার? বাংলার বাহিরে নয় তো? না, নদিয়ায়। বড্ড ম্যালেরিয়ার দেশ, তাই ভাবছি। ম্যালেরিয়া বুভুক্ষ ব্যাধি, আপনাদের তো কিছু ভয়ের কারণ নেই। অনুপ্রাস না দিয়ে কি আপনি কথা বলেন না তপনবাবু? তপতি প্রশ্ন করিল। অনুপ্রাসটা চাবনপ্রাসের মতো উপাদেয় আর উপকারী। তপন মৃদু হাসিল। কথা বলার আরটি আপনি চমৎকার আয়ত্ত করেছেন। তপতেও মৃদু হাসিল। চা আসিলে তপন সহস্তে 3 পাত্র প্রস্তুত করিয়া মিস্টার রায়কে ও তপতিকে 2 পাত্র দিয়া নিজে 1 পাত্র লইল। কি কথা বলিবেন মিস্টার রায় বুঝিতে পারিতেছেন না। তপতেও কিছুটা উন্মনা হইয়া রহিয়াছে। তপন কহিল, মীরা আপনার কাছে বড্ড অন্যায় করেছে, আমি ওর হয়ে মাপ চাইছি। আপনি শিক্ষিতা, ওর মতো একটা পল্লীমেয়ের দোষ নেবেন না। তপতির বিস্ময় ক্রমাগত বাড়িয়া যাইতেছে। তপনের ইহাও কি ভণ্ডামি? সংযত কণ্ঠে কহিল, না, কিছু মনে করিনি। আপনি আমাদের ওখানে যাবেন না? আজ একটু খাসিয়া পল্লীতে যাবার কথা আছে, এক্ষুনি বেরোব। সেখানে কি দরকার? চলুন তাহলে আমরাও যাব ওইদিকে। তপন বিস্মিত হইল তপতির এই আহ্বানে। কিছু না বলিয়া সে বাহির হইল উহাদের সঙ্গে। 3 জনে নির্বাক চলিতেছে। প্রত্যেকের মন যেন একটা গভীর চিন্তায় ভারাক্রান্ত। পথের ধারে একটা উঁচু ডালে গুচ্ছ গুচ্ছ ফুল ফুটিয়া আছে। তপতি মিস্টার রায়কে বলিল, দিন না ফুলটা পেরে। মিস্টার রায় 2-1 লাফ দিয়াও ডালটা ধরিতে পারিলেন না। আপনার চাদরের খুঁটে একটা ছোট পাথর বাঁধিয়া তপন ডালের উপর ছুঁড়িল। সরু ডালটা নুইয়া পড়িতেই মিস্টার রায়কে ডাকিয়া বলিল, তুলে নিন ফুলটা। মিস্টার রায় ঘাড় উঁচু করিয়া ফুলটি তুলিতে যাইতেই তাহার চোখে পড়িল ডালের ঝরা একটা কুটা। মিস্টার রায় ফুল না তুলিয়াই চোখে রুমাল চাপিয়া মাথা নিচু করিলেন। তপন নিজেই শাখা সমেত ফুলটি ছিঁড়িয়া আলগোছে তপতির হাতে ফেলিয়া দিল।
তারপর পরম যত্নে মিস্টার রায়ের চোখের উপরের পাতাটি নিজের পাতার মধ্যে ঢুকাইয়া চোখ মর্দন করিয়া দিতেই কুটাটা বাহির হইয়া আসিল। এখনও তপন তাহাদের উপর এতটা সহানুভূতি কেন দেখায় তপতি ভাবিয়া পাইতেছে না। মিস্টার রায়কে সে লইয়া আসিল তপনকে আঘাত করিতে, আর তপন কিনা পরম যত্নে তাহারই সেবা করিতেছে। একটুকু বিচলিত হইল না? লোকটা আশ্চর্য। পাইন বোন আপনার কিরকম লাগছে? তপতি প্রশ্ন করিল নীরবতাটা অসহ্য বোধ করিয়া। সহাসে তপন উত্তর দিল, মার মুখের প্রশান্ত স্নিগ্ধতার মতো স্নেহ মাখা। দূরের একটা আবছা পাহাড়ের দিকে আঙুলি নির্দেশ করিয়া তপতি কহিল, ওই পাহাড়টা? তপন নিম্নকণ্ঠে উত্তর দিল, দুঃখের দিনে সুখের স্মৃতির মতো বিষাদময়। কয়েকটা পুষ্পিত বৃক্ষের দিকে তাকাইয়া তপতি বলিল, ওই ফুল বিথিকা? রূপসীমের সিথির মতো সুন্দর সুকুমার, ওদের সীমান্তের শোভা অক্ষয় হোক। তপতি হার মানিয়া গেল। একটা নির্ঝরিণীর দিকে আঙুল তুলিয়া তপতি মিস্টার রায়কে কহিল, এবার আপনি বলুন, ওই ঝর্ণাটা কেমন লাগছে? মিস্টার রায় কহিলেন, আপনার দোদুল্যমান বেনির মতন। হাসিয়া তপতি কহিল, ইউনিভার্সাল হল না, আপনি বলুন তো তপনবাবু। মৌন গিরিরাজের মুখর বাণী, বিষণ্ণা বনানীর আনন্দ কলগান, স্থিরা ধরিত্রীর অস্থির আঁখি জল। একটা খাসিয়া মেয়ে দূরে বসে আছে। তপতি কহিল, বলুন মিস্টার রায়, ওই মেয়েটিকে কেমন লাগছে? মিস্টার রায় বলিলেন, ওর সঙ্গে এ বিষয়ে পাল্লা দেওয়া অসম্ভব, তবু বলছি, নির্জন পাহাড়ের পটভূমিকায় যেন একখানি জীবন্ত ছবি। তপতি খুশি হইয়া কহিল, খুব নতুন না হলেও সুন্দর, এবং আপনারটা বলুন। তপতি অনুরোধ করিল তপনকে। তপন কহিল, কিন্তু আপনারও একটা বলবার আছে আশা করি, বলুন সেটা। তপতি কহিল, অলকার অলিন্দে বিরোহিণী বধূ। এবার আপনারটা বলুন। তপন প্রশংসমান দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কহিল, চমৎকার, আমারটা আর থাক। না, বলুন, বলতেই হবে। তপতি খুকির মতো আবদার ধরিল। আমি যদি অদ্ভুত কিছু বলি? তপন মৃদুমধুর হাসিল। তাই বলুন, যা আপনার ইচ্ছে বলুন। তপতির আগ্রহ অদমনীয় হইয়া উঠিতেছে। তপন বলিল, মরণের বিথিকায় জীবনের উচ্ছ্বাস, জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী। সরু রাস্তাটি চলিয়া গিয়াছে খাসিয়াপল্লীর দিকে। তপন হাসিমুখে নমস্কার জানাইয়া চলিয়া গেল। তপতি পরম আশ্চর্যের সহিত কবিতাটির টিকা করিতে আরম্ভ করিল মনে মনে। কি বলিয়া গেল তপন ওই কবিতার মধ্যে? তপতি চিন্তা করিতেছে দেখিয়া মিস্টার রায় কহিলেন, ওর কবিতা আপনাকে মুগ্ধ করল নাকি মিস চ্যাটার্জি? জেলাস হবেন না মিস্টার রায়, ওর কবিতায় মুগ্ধ না হয়ে উপায় নেই। আর ও জেলাস হয় না। না না, জেলাসি কিসের? ও তো আপনাকে স্বেচ্ছায় মুক্তি দিয়েছে, ও কি যোগ্য আপনার? তপতে তরিতাহত হইয়া উঠিল। স্বেচ্ছায় মুক্তি দিয়েছে? না, তপতি মুক্তি চাহিয়াছিল। চাহিবার পূর্বে সহস্র অপমান সহ্য করিয়াও তপন তাহাকে মুক্তির কথা বলে নাই। মুক্তি দেবার সময় ও বারংবার জিজ্ঞাসা করিয়াছিল, এবং মুক্তি দিয়া অজস্র উদ্বেলিত ক্রন্দনে পরিপ্লাবিত করিয়া দিয়াছিল তাহার পূজার বেদিমূল। তপনের অযোগ্যতা কোথায়? ওই সুন্দর আনন্দশ্রী, ওই অদৃষ্টপূর্ব সংযম, ওই হীরকদীপ্ত বাক্যালাপ। তপতির অন্তর যেন জুড়াইয়া যাইতেছে। একমাত্র অপরাধ তপনের, সে 2 লক্ষ টাকার হিসাব দেয় নাই। নাই দিল, টাকা তো সে চুরি করিয়া লয় নাই, চাহিয়া লইয়াছে। তপতি বাড়ি ফিরিতে চাহিল। মিস্টার রায় আশঙ্কায় ব্যাকুল হইয়া উঠিতেছেন। তপনকে তাহার অত্যন্ত ভয় করিতেছে। লোকটা অদ্ভুত প্রকৃতির, হিমাচলের মতন অবিচল, আবার সাগরের মতো সঙ্গীতময়। কহিলেন তিনি, আর একটু বেড়ানো যাক না, আসুন ওইদিকে। তপতির ভালো লাগিতেছে না।
নিতান্ত নিশ্চিন্ততায় সে যে তার শ্রেষ্ঠ সম্পদকে এমন করিয়া নিঃশেষে মুছিয়া দিতে পারে, সে কে? মানুষ না পাথর না দেবতা? আর বেড়ানো না মিস্টার রায়, চলুন, বাড়ি যেতে হবে আমায় বলিয়াই তপতি ফেরার পথ ধরিল। অগত্যা মিস্টার রায়ও ফিরিলেন। সারা পথ নীরবে তপতি হাঁটিয়া আসিল। মিস্টার রায়ও কোনো কথা বলিতে পারিলেন না। রাত্রি গভীর। আপন কক্ষে বসিয়া তপতি চিন্তা করিতে লাগিল তপনের প্রত্যেকটি ব্যবহার, প্রত্যেকটি কথা যত দূর মনে পড়ে। মনে পড়ল তাহাকে জন্মদিনে দেওয়া অশোকগুচ্ছের সহিত ঋষি জনচিত আশীর্বাদ। মনে পড়িতেছে অদ্যকার কবিত্বময় আশীর্বাণী। মনে পড়িয়া গেল জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী। কি বলিয়া গেল তপন ওই কথাটার মধ্যে? তপতির বিরহে তপন এতটুকু ব্যথা পাইয়াছে, তাহা তো তপতির কোনোদিন মনে হয় নাই। কিন্তু আজিকার ওই কথাটা, হ্যাঁ, উহাই তপনের অন্তর্বেদনার আত্মপ্রকাশ, মধুরতম, করুণতম, কিন্তু বিষাক্ত জ্বালাময়। তপতির অন্তর তৃপ্তি লাভ করিতেছে। তপতের মর্ম মাঝে তবে আজও আছে তাহার আসন। ঠাকুরদা যদি একবার আসিয়া তপতিকে বলিয়া যান প্রেমের নবীনতম বাণী তাহাকে শুনাইবই তপন, তবে তাহার আদরে তপতি আজ বাঁচিয়াই যাইবে। তপতি আচ্ছন্নের মতো শয্যায় পড়িয়া রহিল। চিন্তাশক্তি তাহার বিলুপ্ত হইয়াছে যেন। সকালে নিয়মিত সময়ে মিস্টার রায় আসিবামাত্র তপতি জানাইল বেড়াইতে যাইবে না। মিস্টার রায় অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কহিলেন, বেড়াবার জন্যই তো এখানে আসা মিস চ্যাটার্জি। সেটা আপনাদের পক্ষে, আমার আশা অপমানের প্রতিশোধ নিতে। কে করেছে আপনাকে অপমান? মিস্টার রায় অত্যন্ত বিস্মিত হইলেন। ওই তপন, ও আমার নারীত্বকে নির্মমভাবে পদদলিত করেছে, আমার প্রেমধারাকে পাষাণের মতো প্রতিহত করেছে, আমার বন্ধনকে বিদায়ের নমস্কারে বঞ্চিত করেছে। বলে গেছে, আমার বিদায় অশ্রু রাখিলাম, লহ নমস্কার। তপতে হু হু করিয়া কাঁদিয়া ফেলিল। বিস্ময় সমুদ্রে নিমজ্জিত মিস্টার রায় নির্বাক হইয়া গেলেন। তপতে আত্মসংবরণ করিয়া কহিল, বিকেলে আসবেন মিস্টার রায়, ও আসবে সে সময়। আর শুনে রাখুন, ওকে আমি আজও ভালোবাসি, আমার শিরার শোণিতের মতো, বুকের স্পন্দনের মতো, জীবনের যাতনার মতো। তপতে চলিয়া গেল অন্যত্র। মিস্টার রায় মিনিটখানেক দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন। বুঝিলেন তপতি তাহার আয়ত্তের বাহিরে চলিয়া গিয়াছে। বিকেলে সুসজ্জিত তপতি বেণী দোলাইয়া বসিয়া রহিল তপনের অপেক্ষায়। কয়েকটি নারী এবং পুরুষ বন্ধুর সঙ্গে মিস্টার রায়ও শেষ চেষ্টা দেখিতে আসিয়াছেন। তপতি বলল, ওকে যে ঠকাতে পারবে তাকে পুরস্কার দেব। সলীলা বলিল, ভারী তো, একটা পুরুষকে ভাড়া বানাতে কতক্ষণ লাগে? মাধুরী বলিল, অত্যন্ত সহজে জব্দ করে দিচ্ছি, দাঁড়া। মিনতি বলিল, পদ্মবনে পথভ্রান্ত পথিক করে ছাড়ব ওকে, কাটার ঘায়ে মূর্ছা যাবে। তপতি বলিল, ও কিন্তু তপন, পদ্মরায় ওর পানে চেয়ে থাকে। মিস্টার রায় ভ্রুকুটি করিলেন তপতির শ্রদ্ধা ভরা কথা শুনিয়া। বলিলেন, গোলাপবাগে গুবরে পোকার মতো করতে পারলে তবে জানি। তপতি মিস্টার রায়ের অন্তরের ঈর্ষা ধরিয়া ফেলিয়া বলিল, গোলাপবাগেরও গোপন মধুকর, গোবরে পোকার মতো ও ভ্যান ভ্যানায় না, ও থাকে গোপন অন্তপুরে। এমনভাবে কথা বলিতে পারিয়া তপতি যেন অত্যন্ত তৃপ্ত হইয়া গিয়াছে। এমনই দেখাইতেছে তাহার চোখ দুটি। আপনার অজ্ঞাতসারেই তাহার কণ্ঠে যেন আজ তপনের ভাষার মাধুরী ছড়িতেছে। ইহাই কি বৈষ্ণব সাহিত্যের অনুক্ষণ মাধব মাধব সঙ্গুরিতে সুন্দরী ভেলি মাধাই? মিস্টার রায় বিপদ বুঝিয়া কথা বন্ধ করিয়া দিলেন। তপন আসিয়া প্রথমে বাড়ি ঢুকিয়া মিস্টার চ্যাটার্জি ও মিসেস চ্যাটার্জির পদবন্দনা করিল। অতঃপর সকলকে বিনীত নমস্কার জানাইয়া আসনে বসিল। প্রথম আলাপের পর সলীলা বলিল, আপনার কথা অনেক শুনেছি, চোখে দেখে মনে হচ্ছে আপনি জাদুকর।
আমার ভাগ্যটাকে অন্যের ঈর্ষার বস্তু করে তুলবেন না মিস গুপ্তা। জগতে জাদুকরের আদর এখনও রয়েছে, কিন্তু আপনি বনাদৃত কিসে? না, তবে আদরটা আমার সহ্য হয় না। তুষারের পরে যথা রৌদ্রের আদর, উত্তপ্ত বালুতে যথা আদর অশ্রুর। কথাটার কোথায় যেন বেদনার ইঙ্গিত রহিয়াছে। একটা হাসির কিছু আলোচনা হইলে ভালো হয়। মাধুরী বলিল, ওসব কথা থাক, চায়ের মজলিসে হাসির গল্পই জমে ভালো। মিস্টার রায়ের পটুতা এ বিষয়ে সর্বজন বিদিত। কহিলেন, রাইট, হাসি সবসময় কাম্য। অন্য প্রান্ত হইতে তপতি কহিল, সবারই মন সমান নয়। মানুষকে মানুষ করতে কান্নায় সক্ষম। আপনার মতটা কি বলুন তো? তপতি সাগ্রহে চাহিল তপনের পানে। বিস্মিত তপন ভাবিয়া পাইল না তপতি তাহাকে লইয়া আজ কি খেলা খেলিবে। তপতিকে আজ অত্যন্ত দুর্বোধ্য ঠেকিতেছে। মৃদু হাস্য সহকারে সে কহিল, ওর মতটাকেই তো প্রাধান্য দেওয়া উচিত আপনার। সুমিষ্ট একটা ধমক দিয়ে তপতি কহিল, চুপ, আপনার মত কারো মতের অপেক্ষা রাখে না। আমার মত আমার স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত, মুক্ত, স্বাধীন। বলুন এবার আপনারটা। আরও বিস্মিত হয়ে তপন ধীরে ধীরে কহিল, আমার মতে হাসির মধ্যে কান্না, আর কান্নার মধ্যে হাসিকে দেখতে শেখাই কাম্য। পৃথিবীর 3 ভাগ অশ্রুসাগর, মাত্র 1 ভাগ হাসির দ্বীপপুঞ্জ। আপাত দৃষ্টিতে মনোরম, কিন্তু কুমিরের মাঝে মাঝে জল থেকে উঠে আসার মতো আনন্দদায়ক হলেও অস্বাভাবিক। হাসির প্রয়োজন অস্বীকার করা যায় না, কিন্তু কান্নার প্রয়োজন ততোধিক। আনন্দ থেকে হাসির উদ্ভব, কিন্তু গভীরতম আনন্দ কান্নাতে প্রকাশ পায়। তাই মনে হয় হাসি কান্নাতে মূলত কোনো তফাত নেই। মিনতি বলিয়া উঠিল, বড্ড দার্শনিক প্রবন্ধের মতো শোনাচ্ছে। সহজ হাসি চাইছি আমরা। তপন বলিল, সহজ কথাটা পাত্রভেদে বদলায়, যেমন কাঠবিড়ালের গাছে ওঠা আর উদবিড়ালের জলে নামা। মিনতি পুনরায় কহিল, অর্থাৎ আপনি বলতে চান আমাদের চেয়ে আপনি উৎকৃষ্ট পাত্র? তপন কহিল, উৎকৃষ্টতার প্রশ্ন অবান্তর। পৃথিবীর কাঞ্চনের প্রয়োজন থেকে কাচের প্রয়োজন কম নয়, এমনকি ক্ষুদ্র কেচরও প্রয়োজন আছে। মুখটেপা হাসিতে উজ্জ্বল হইয়া উঠিল তপতি। কাজ ভ্রমে সে তপনকে অগ্রাহ্য করিয়াছে। সে কহিল, আছে, কাগজি লেবু থেকে আরম্ভ করে কাঁচকলার অবধি প্রয়োজন আছে। সকলে মৃদুস্বরে হাসিতেছে। তপনের ভাষাটাকে এভাবে অনুকরণ করিয়া তপনকে সমর্থন করার জন্য মিস্টার রায় ক্ষুণ্ণ হইতে গিয়া কথার হুল ফুটাইয়া ফেলিলেন। কহিলেন, কাজ পোকারাও কেমন? তপতির 2 চক্ষু দীপ্ত হইয়া উঠিল। আপনার অজ্ঞাতসারেই সে আজ তপনকে অনুসরণ করিতেছে। কিন্তু মিস্টার রায় যে ইহা সহিতে পারিতেছেন না তাহা বুঝিতে তপতির মুহূর্ত বিলম্ব হইল না। কহিল, হ্যাঁ, কাঁচপোকাও ভালো, যেমন ভালো কাঁচের কুঁজোর জলের থেকে কৃষ্ণসাগরের কালো জল। তপতির এই উচ্ছ্বাসময় বাণী বিহ্বল করিয়া দিয়াছে সকলকেই। তপন সমস্তই বুঝিল। তাহার দৃষ্টি নিবিড় বেদনায় নিনিমেষ হইয়া উঠিয়াছে। মৃদুস্বরে কহিল, ককারে কথা কলঙ্কিত হয়ে উঠেছে তপতি দেবী। মৃদু হাসিয়া তপতি উত্তর দিল, কাপুরুষের গায়ে কাদায় ছিটানো উচিত। তাহাকে কাপুরুষ বলা হইতেছে ভাবিয়া মিস্টার রায় ক্রোধ সংবরণ করিয়া কহিলেন, কাপুরুষের উল্টো লোকটি কে এখানে, মিস চ্যাটার্জি? তপতি কহিল, নিশ্চিত পরাজয় জেনেও যারা সম্মুখ যুদ্ধে পিছয় না, যেমন আপনি। আমি? তাহলে কাপুরুষটি কে আবার? তপনের দিকে আঙ্গুল তুলিয়া কহিল, ওই ইডিয়ট, ওই ভণ্ড, ওই জোচ্চোর। সকলে বিস্মিত হইয়া উঠিতেছে। মিস্টার রায় আনন্দিত হইতে গিয়াও যেন ধোঁকায় পড়িয়া কহিলেন, ছি ছি মিস চ্যাটার্জি, কী সব বলছেন আপনি? আপনাকে বারণ করেছি না আমায় মিস চ্যাটার্জি বলতে? বলবেন না। কিন্তু আপনি ওকে অত্যন্ত অপমান করছেন মিস চ্যাটার্জি। মিস্টার রায় বাধা পাইলেন। তপতি সজোরে ধমক দিল, শাট আপ, ফের মিস চ্যাটার্জি। তপতির উচ্চকণ্ঠ শুনিয়া মা তাড়াতাড়ি বাহিরে আসিলেন। খুকি হয়তো তপনের সহিত কিছু একটা কাণ্ড বাধাই আছে। তাহাকে দেখিয়া তপন কুণ্ঠিত স্বরে কহিল, ওরা অতিথি, ওদের অসম্মান করতে নেই। মা,
ওকে বারণ করুন। তপন মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিল মার পানে। আকস্মাৎ তপতি চেয়ার ছাড়িয়া আসিয়া তার সুদীর্ঘ বেণীটাকে চাবুকের মতো ব্যবহার করিল তপনের বাম বাহুতে। সপাত সপাত চিৎকার করিয়া বলিল, ওরা তোমার অতিথি, তুমি ওদের সম্মান করবে, আর তোমার বিবাহিতা পত্নীকে ওরা বারবার অসম্মান করবে মিস বলে নিশ্চিন্তে বসে দেখবে তুমি? কেন? কিসের জন্য বলো? তপতে আরও একটা আঘাত করিল সজোরে। এই আকস্মিকতার আঘাতে নিথর হয়ে গেছে রঙ্গভূমি। তপনের সুগৌর বাহুতে প্রত্যেকটি আঘাত রক্তলেখায় ফুটিয়া উঠিতেছে। মা কষ্টে আত্মসংবরণ করিয়া কহিলেন, কি তুই করলি খুকি? ক্রোধকম্পিত তপতি চাহিয়া দেখিল তপনের শনিতাক্ত বাহু। উচ্ছ্বসিত ক্রন্দনে তাহার সীমান্ত লুটিয়া পড়িল সেই রক্তের উপর। তপতি যেন আজ ওই রক্ত দিয়াই তাহার শুভ্র সীমন্ত রঞ্জিত করিয়া লইবে। অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, বড্ড জ্বালা করছে না? তপতির আকুল কণ্ঠস্বরে আকৃষ্ট নিরুপায় তপন নির্লিপ্তর মতো যেন বলিল, এমন কিছু না, কাঁদবার কি হয়েছে, সেরে যাবে। তারপর তপতির মাথাটি সস্নেহে তুলিয়া ধরিয়া মাকে বলিল, মা ধরুন ওকে, পড়ে যাবে এক্ষুনি। মা গিয়া তপতিকে ধরিলেন। তপতি থরথর করিয়া কাঁপিতেছে। একটা নীরব নমস্কার জানাইয়া তপন ধীরে ধীরে চলিয়া যাইবে। তপতি ছুটিয়া গিয়া তাহার পথরোধ করিল, যাচ্ছ যে? আমি তোমায় মুক্তি দিয়েছি, তোমায় গ্রহণ করবার সাধ্য আর আমার নেই। বিস্ময়ে তপতির চক্ষু বিস্ফারিত হইল। মুক্তি দিয়েছ? হ্যাঁ, আমার সত্য বজ্রের চেয়ে কঠোর, মৃত্যুর চেয়ে নিষ্ঠুর। সত্যভঙ্গ করে তোমায় আমার সহধর্মিনীর আসনে আর বসাতে পারব না। তপন চলিয়া যাইতেছে, কিন্তু বিমূঢ়া তপতি পড়িয়া যাইবে। তপন ক্ষিপ্র হস্তে তাহাকে ধরিয়া স্নেহের শীতলতম মাধুর্যে কহিল, এতদিন পরে এমন করে কেন তুমি আজ এলে তপতি? তুমি মুক্তবিহঙ্গের মতো নীল আকাশের বিপুল বিস্তারে পাখা মেলো, আমার ধরার ধুলিতে পড়বে এসে তার ছায়া। একটি মুহূর্তের তরে যেখানে তুমি গ্রহণ করলে তোমার আসন, মুক্তির সেই অবাধ অধিকারে রইল আমাদের চিরমিলনের আকুতি। তপন চলিয়া গেল। আকস্মাৎ তপতির আর্ত চিৎকারে দিক প্রান্ত ধ্বনিত হইয়া উঠিল, ঠাকুরদা, ঠাকুরদা! দিন, মাস, বর্ষ চলিয়া যাইতেছে। বিশাল তপতি নিবাসে তপনের পরিত্যক্ত কক্ষটিতে বসিয়া থাকে তপতি, একা, আত্মসমাহিতা। কুণ্ঠিত পিতা আসিয়া বলেন, তোর আবার বিয়ে দেব খুকি, তুই আমাদের একমাত্র মেয়ে। নিয়তির মতো নিষ্ঠুর ওদাসীন্যে তপতি উচ্চারণ করে, তাই বুঝি ঠাকুরদার সৃষ্ট দেবমূর্তিকে দানবী করে তুলেছিলে, কিন্তু ওর নিষ্ঠুর ছেনির আঘাতে আবার তাকে দেবী করে নিয়ে গেছে বাবা। এ মন্দিরে আর কারো প্রবেশ নেই, যাও। স্নেহদুর্বল পিতা পুনরায় বলেন, আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমারই বাবার নামে শ্যামসুন্দর ভিক্ষুকাশ্রম করেছে। এত বড় হৃদয়বান সে। খুকি, চল ওকে ডেকে আনি। হাস্যদৃঢ় কণ্ঠে তপতি উত্তর করে, ওর সহধর্মিনী আমি হয়েছি বাবা, সত্যভঙ্গ করিয়া বিলাসসঙ্গিনী হতে আর চাই নে। মা আসিয়া স্নেহ সজল স্বরে কহেন, এমন করে কতদিন তুই থাকবি খুকি? তপতি স্নিগ্ধ ঔদার্যে আত্মপ্রকাশ করে, এমনি করে আমরণ রাখব আমার বিরহের চিতা বহ্নিমান। গভীর নিস্তব্ধ নিশীথে তপনের শূন্য শয্যা প্রান্তে নত যেন তপতির করুণ মধুর কণ্ঠ ঝঙ্কার শোনা যায়, তোমায় আমায় মিলেছি প্রিয়, শুধু চোখের জলের ব্যবধানটুকু রইল। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখে একটি বিখ্যাত উপন্যাস চিতা বহ্নিমান। আজ শুনলেন উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন।
এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।